রেকর্ডিং উইল স্টার্ট সুন। হ্যাঁ, শুরু হয়ে গেছে। তোমরা কি টের পাচ্ছ? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পূর্বাশু শুরু করো। প্রশ্নটা রিপিট করলে মানে রেকর্ডিং তো এর জন্য ভালো আমার হবে আর যে কি। কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আমাদের তো মানে আমরা এখন দেখছি যে we are in the age of machine learning, we're in the age of AI. So I'm thinking that how possible it is to like do a hybrid of both quantum and AI, considering the fact that we have not achieved a full-on demonstration of quantum advantage. মানে quantum advantage আমরা প্রুভ করতে পেরেছি, বাট ইউজেবল ভাবে আমরা প্রুভ করতে পারিনি ইউজিং ফোটনিক্স বা যেভাবেই হোক। তো আমরা এখনো যেখানে গ্রোভার্স বা শর্টস ফ্যাক্টরিং অ্যালগোরিদম আমরা এখনো রান করাতে পারছি না, তো সেখানে আমরা কি দাঁড়িয়ে বলতে পারবো যে আমরা কোয়ান্টাম মেশিন লার্নিং রান করাচ্ছি? সৃষ্টি, সরি ফর পুটিং ইউ অন স্পট। সো তুমি কি আগে শুরু করতে পারো, যেহেতু তুমি পুরো একটা বছর এসবের পিছনে টাইম খরচ করেছো? মেবি তারপর আমি একটু ফলো আপ করলাম। হাই এভরিওয়ান, অনেকদিন পর আসছি। সো সবাইকে প্রথমে হাই দিয়ে নিই। সো অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেশিন লার্নিং তো আমার ইন্টারেস্ট ছিল হচ্ছে প্রথমে মেশিন লার্নিং এ। তো দেন আমি এইচএসএল অ্যালগরিদম নিয়ে কাজ করা শুরু করছিলাম। দেন 1 বছর মোটামুটি এটা নিয়ে কাজ করছি, প্লাস কোয়ান্টাম সাপোর্ট ভেক্টর মেশিনও একটু এক্সপ্লোর করছিলাম। তো দেন তুরবাসু মেবি বলতে চাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা বা আমরা রান করতে পারতেছি কিনা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো মানে আহ, এমন না যে অন্যগুলা হচ্ছে না দেখে আমাদের এটা মানে করতে পারবো না বা আমরা মানে আটকায় বসে থাকবো, এরকম কিছু আই গেস না। বাট আমরা হচ্ছে রিসার্চ তো হচ্ছে কাজ করতে করতে একটা ফিল্ডে তখন সেটা আমাদের ইমপ্রুভ হবে বা আমরা কয়েক বছর পর আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা আসলে কাজ করতেছে না বা এরকম কিছু। আর এইচএসএল অ্যালগোরিদম নিয়ে যখন কাজ করতেছিলাম, তো মানে এটা কিছু সাইডে এটার চেয়ে বেটার অ্যালগোরিদম অ্যাকচুয়ালি আছে, এখন চলে আসছে। বাট স্টিল এটা নিয়ে অ্যাকচুয়ালি হয়তো আরো ইমপ্রুভ করা যাবে আর কি। বাট মানে ওভাবে মানে বলা ঠিক না যে মেশিন লার্নিং এ আসলে কাজ করতেছে কিনা কোয়ান্টাম কোয়ান্টাম কম্পিউটিং। আমরা অ্যাকচুয়ালি এটা মানে গবেষণার জিনিস তো, সো টাইম বলে দিবে অ্যাকচুয়ালি যে সামনে আমরা কতদূর যাইতে পারবো বা অন্য কোনো সাইডে এটা এর চেয়ে বেটার কিছু আমরা পাবো কিনা অ্যাকচুয়ালি। শিহাব ভাই। ইয়া, খুবই খুবই আসলে ভালো পার্সপেক্টিভ। মেবি তুর্বাসু, আমি তোমাকে একটা গ্রাফিক্স দেখায় আগে শুরু করি। Let me try to Sure, sure, sure. answer this question, okay? Okay, give me a second. Oh, এখানে present a window. Select Meet. Okay, so তোমরা কি আমার এই কোয়ান্টাম মেশিন লার্নিং উইকিপিডিয়া পেজটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা Yes, যাচ্ছে। yes, yes. গ্রেট। সো এই গ্রাফিক্সটাতে আমি করি। তো আমি ভাবলাম, ওকে অসম। তাই আমি ভাবলাম আমি তুর্বাসুর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ডেফিনেশনটা ক্লিয়ার করে নিই। এক্সকিউজ মি। কোয়ান্টাম মেশিন লার্নিং 4 ধরনের হতে পারে। এটার সাথে কি তোমরা ফ্যামিলিয়ার, এই কোয়াড্রেন্ট এটার সাথে? না, আমি না। ওকে ওকে। না, আমি সো পুরোটা কোয়ান্টাম মেশিন ফ্যামিলিয়ার লার্নিং নই। 4 ধরনের হতে পারে, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ, সো কোয়ান্টাম মেশিন লার্নিং 4 ধরনের, মানে আমরা যখন কোয়ান্টাম মেশিন লার্নিং নিয়ে কথা বলি আসলে, ও মানে এখানে 4 রকমের কম্বিনেশন হতে পারে, ঠিক আছে? তো এটা খুবই কমন। কেউ যখন কোয়ান্টাম মেশিন লার্নিং একটা ইন্ট্রোডাক্টরি লেকচার দেয়, এই ছবিটা দেখায়, এটা খুবই কমন। সো এক্স এক্সিস যেটা, এক্স এক্সিসটা হচ্ছে টাইপ অফ অ্যালগোরিদম, অর্থাৎ তোমার মেশিন লার্নিং অ্যালগোরিদম বা ট্রেনিং অ্যালগোরিদম বা টেস্ট অ্যালগোরিদম, এগুলো কি কোয়ান্টাম না ক্লাসিক্যাল। আর ওয়াই এক্সিসটা হচ্ছে
টাইপ অফ ডেটা সেট, এটাকে কোয়ান্টাম নাকি ক্লাসিক্যাল। ওকে, তো ধরো তার মানে দুইটা অক্ষরের মধ্যে প্রথম অক্ষরটা হচ্ছে ডেটা আর সেকেন্ড অক্ষরটা হচ্ছে অ্যালগোরিদম। তাহলে সি মানে কি? তোমার ক্লাসিক্যাল ডেটা, ক্লাসিক্যাল অ্যালগোরিদম। তার মানে এটা হচ্ছে জাস্ট পিওর ক্লাসিক্যাল মেশিন লার্নিং, যেটা সবাই আন্ডারগ্রেড এবং গ্র্যাজুয়েট স্কুলে পড়ে, মানে যে কোনো কম্পিউটার সায়েন্স কোর্সে। ঠিক আছে, লেটস সে সিকিউ, অর্থাৎ ক্লাসিক্যাল ডাটা কোয়ান্টাম অ্যালগোরিদম। এটা হচ্ছে সৃষ্টি যেগুলো বললো, মানে মেইনলি যখন কোয়ান্টাম মেশিন লার্নিং নিয়ে তুমি যদি র্যান্ডমলি গুগল করে একটা আর্টিকেলে যাও বা একটা ভিডিওতে যাও, তুমি 99% শিওর থাকো যে ওরা সিকিউর আন্ডারে কিছু একটা বলছে, অর্থাৎ ক্লাসিক্যাল ডেটা কোয়ান্টাম মেশিন লার্নিং। যেমন সৃষ্টি যেটা বললো এইচএচএল অ্যালগোরিদম, ওটা কি? ওটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কে সলভ করে। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তো একটা ক্লাসিক্যাল প্রবলেম, আমরা এটা কোয়ান্টামের ছাড়াও পড়ি। এখন কোয়ান্টাম অ্যালগোরিদম দিয়ে এটা সলভ করে, কাজে এটা হচ্ছে সিকিউ। সৃষ্টি আরেকটা যেটা বললো সেটা হচ্ছে কোয়ান্টাম সাপোর্ট ভেক্টর মেশিন। এটা কি? এগেইন ক্লাসিক্যাল ডেটা সেট, নর্মালি আমরা সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে সলভ করি, এখন আমরা সাপোর্ট ভেক্টর মেশিনের কোয়ান্টাম ভার্সন দিয়ে সলভ করব। ঠিক আছে, তো নিচের দুইটা দেখো, কিউসি কোয়ান্টাম ডেটা ক্লাসিক্যাল ইয়ে, এটা নর্মালি করে হচ্ছে যারা হার্ডওয়্যার বানায়। সাপোজ আমরা সুপার কন্ডাক্টিং অথবা ট্র্যাপডাউনও হয় এগুলো। আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা বিগ কিউবিট বানালাম। এখন আমরা এটার উপর মানে এক্স 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 গেট দিলাম, তাহলে 0 থেকে 1 হলো, রাইট? তো আমি এটা ধরো 10,000 বার দিলাম, 10,000 বার দিয়ে আমি 10,000, তাহলে আমার 10,000টা এন্ট্রি রোল একটা ডেটা সেট হলো। এখন আমি একটা ক্লাসিক্যাল মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে আমি এই ডিভাইস নয়েজ মডেলের উপর বেসিস করে হয়তো একটা ক্লাসিক্যাল মেশিন লার্নিং মডেল তৈরি করলাম। সেটা ইউজ করে আমি ওই ডেটা সেট থেকে কারেক্ট করে বললাম যে এক্স অপারেশনটার আউটপুটকে আমি মেশিন লার্নিং কারেক্ট করে দেখলাম যে ফিডেলিটি হচ্ছে এত। সেটা হচ্ছে ডেটা ছিল কোয়ান্টাম, আমি একটা কোয়ান্টাম এক্সপেরিমেন্ট করেছি, কোয়ান্টাম এক্সপেরিমেন্ট থেকে একটা ডেটা সেট তৈরি করেছি, এখন আমি একটা ক্লাসিক্যাল অ্যালগোরিদম দিয়ে মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে ওখানে কাজ করেছি। কিউসির কনসেপ্টটা কি ক্লিয়ার? আমার কাছে মনে হচ্ছে প্রবাবিলিটি সেরকম। যেমন ধরো লেটস সে একটা ট্র্যাপড এন্ড কিউবিট অথবা সুপার কন্ডাক্টিং কিউবিটে তুমি হ্যাডামার্ট গেট অপারেশন চালালা। থিওরিটিক্যালি বা তোমার সফটওয়্যার সিমুলেটরে 50% আসবে 1 আফটার মেজারমেন্ট, 50% আসবে 0, রাইট? কিন্তু তুমি ধরো তুমি বানায় দেখলা যে এটা 55% 1 আসলো, 45% 0 আসলো, তার মানে কি 5% এরর। এখন তুমি যেটা করলা সেটা হচ্ছে তুমি মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে তুমি ডিভাইসের কিছু ইনফরমেশন জানো, সেগুলো দিয়ে তুমি একটা নিউরাল নেটওয়ার্কে ইয়ে দিলা। যখন নিউরাল নেটওয়ার্ক বলে দিল যে এই কন্ডিশনের জন্য যতগুলো 0 হবে সেগুলোকে 1 করে দাও, আর যতগুলো 1 হবে কিছু 1কে 0 করে দাও, এবং সেই কারেকশনের পরে দেখা গেলো যে তোমার 58%, সরি 52% টাইমস হচ্ছে 1, 48% টাইমস হচ্ছে 0। তার মানে হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম করার পরে তোমার ফিডেলিটি বা এরর রেট 5% থেকে কমে 2% হয়ে গেল। সো এটা একটা এক্সাম্পল আর কি, যে কোয়ান্টাম ডেটার উপরে ক্লাসিক্যাল মেশিন লার্নিং চালিয়ে আমি এরর কারেকশন মানে নয়েজ কারেকশন করলাম। এটা কি মানে আমি আসলে কি পয়েন্ট মেক করতে যাচ্ছি তোমাদের কাছে ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ, সো এটা হচ্ছে কিউসির মধ্যে পড়ে। ওকে, এখন কিউ ধরো আমি দুইটা সুপার কন্ডাক্টিং কিউবিট নিলাম, যেটার মধ্যে একটা রেজোনেটর আছে, অর্থাৎ দে আর কানেক্টেড। ওকে, এরকম তো আইবিএম কম্পিউটারে যে কোনো একটা পেয়ার যেটা কানেক্টেড সেটাকে তুমি চিন্তা করতে পারো। এখন আমি ধরো প্রথম কিউবিটের উপরে সবকিছু করব, কিন্তু সেকেন্ড কিউবিটে আমি কিচ্ছু করব না, ঠিক আছে, অপারেশন, বাট আমি রিড করব দুইটা থেকেই। এবং যেহেতু এটা দুইটার মধ্যে একটা রেজোনেটর আছে, তার মানে এদের মধ্যে ক্রস টক এরর আছে, রাইট? এখন ধরো আমি প্রথম কিউবিটে আমি একটা নির্দিষ্ট এবং প্রিভিয়াসলি নোন ফিক্সড সিকোয়েন্স অফ গেট চালালাম, ঠিক আছে। তারপর আমি দেখলাম যে এই গেট চালানোর কারণে সেকেন্ড কিউবিটে, যেটার উপর কিছুই হওয়ার কথা না, সেখানে রেজোনেন্সের কারণে, ক্রসটক নয়েজের কারণে কিছু স্টেট চেঞ্জ হচ্ছে। এবং এটার উপর আমি সৃষ্টি যেটা বললো
ওই স্টেট গুলোকে আমি ক্লাসিফাই করলাম কোয়ান্টাম সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে। তাহলে দেখো সেকেন্ডটাতে যে নয়েজটা ইনডিউসড হচ্ছে ওটাকে আমি আসলে কোয়ান্টাম সেন্সর হিসেবে চিন্তা করতেছি, ঠিক আছে? ওটা একটা কোয়ান্টাম সেন্সর, সেখান থেকে যে ডেটা জেনারেট হচ্ছে সেটা আমি কোয়ান্টাম সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে ক্লাসিফাই করলাম। সেটার জন্য আরো 2টা কিউবিট লাগবে, টোটাল এটা 4 কিউবিটের এক্সপেরিমেন্ট, ঠিক আছে? একটা কোয়ান্টাম সেন্সর আছে যেটা আরেকটা কিউবিটের সাথে কানেক্টেড। এই কোয়ান্টাম সেন্সর দিয়ে আমি কিছু ক্রসটক সেন্স করছি, এবং অবভিয়াসলি কিউবিট যেহেতু এটা সুপার পজিশনে আছে এই ইনফরমেশনটা, এবং আমি কিউএসভিএম কোয়ান্টাম সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে ওই সুপার পজিশন ডেটা সেটটাকে আমি ক্লাসিফাই করলাম আরো 2টা কিউবিট দিয়ে। তাহলে এটা হচ্ছে কোয়ান্টাম ডেটা কোয়ান্টাম মেশিন কোয়ান্টাম অ্যালগোরিদম। তাহলে এটা হচ্ছে কিউ কিউর মধ্যে পড়ে। এইটা কি তোমরা ভিজুয়ালাইজ করতে পারতেছো? হ্যাঁ ভাই, আচ্ছা আরেকটা জিনিস ভাই, ওই সাজ্জাদ ভাইয়ার কিন্তু সরি বলতে বলেছে আর কি আপনাকে, যে ভাইয়ার লোড শেডিং হয়েছে তো, সো মানে কাইন্ডলি মানে ওকে জয়েন করতে ওকে পারছে না। ওকে 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 এক্সকিউজ মি। তো তো তাহলে কেউ কেউ যখন আমাকে জিজ্ঞেস করে, যেমন আজকে তুর্বাসু জিজ্ঞেস করলো কোয়ান্টাম মেশিন লার্নিং, আমি 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 জানি যে তুর্বাসুকে যে উত্তরটা দিব সেই উত্তরটা আসলে এই 4টা ক্যাটাগরি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে। সো যেহেতু আলাদা আলাদা হবে, আমি এই কারণে আগে ডেফিনিশন গুলো ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? আই নো আই এম সুপার স্লো টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, বাট আমার মনে হলো যে এই ডেফিনিশনটা একটু ক্লিয়ার করে নেওয়াটা জরুরি, ঠিক আছে? এখন বাট এখন আমি ট্রাই করি তুর্বাসুর প্রশ্ন উত্তর। বাট তার আগে তুর্বাসু, তুমি কি কোনো সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন বা কোনো কমেন্ট করবা? ইয়েস, আমি বলবো যে এটার সঙ্গে আমাদের যে মানে where do we draw the correlation between this quantum machine learning and boson sampling, মানে যেভাবে boson sampling, Gaussian boson sampling হোক, সেখান থেকে আমি মানে what is the pathway or what is the connection between these two, মানে ওখানে আমাকে বলছে যে আমরা অলমোস্ট একটা লিনিয়ার অপটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার আমরা বানিয়ে ফেলেছি। তো এখানে এখানে আমার আমার আপনি বললেন যে for different types of data and different types of algorithms we'll have different sorts of মানে একটা সিস্টেম ইয়ে থাকবে, প্যারাডাইম তো বা ফ্রেমওয়ার্ক আর কি, মানে Right. হ্যাঁ। right. So how do I connect or draw the inference between or the correlations between these two? Okay. So boson sampling from an operational point of view, boson sampling কি করে? সে হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন জেনারেট করে, ঠিক আছে? এবং এটা যারা প্রপোজ করেছিল, তারা কেন প্রপোজ করেছিল? তারা আসলে কোয়ান্টাম কম্পিউটারের কে ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে সিমুলেট করার যেসব অ্যালগোরিদম, তাদের পারফরমেন্সের উপর একটা আপার লিমিট রাখতে চেয়েছিল, যে কখন ক্লাসিক্যাল কম্পিউটার ফেল করবে কোয়ান্টাম কম্পিউটারকে সিমুলেট করতে, ঠিক আছে? এটা ছিল তাদের উদ্দেশ্য। এবং ওটা অনেকভাবেই করা যায়, তুমি সোর্স অ্যালগোরিদম দিয়ে করতে পারবো, বাট ওরা চেয়েছিল মানে এমন একটা অ্যালগোরিদম যেটা কিনা ডিস্ট্রিবিউশন জেনারেট করবে, তারপর একটা ক্লাসিক্যাল কম্পিউটার করবে, ওকে তুমি এই ডিস্ট্রিবিউশন মিমিক করে দেখাও, জেনারেট করে দেখাও রিজনেবল টাইম ফ্রেমে। তো সো বোজন স্যাম্পলিং এর গোল কিন্তু কোনো লার্নিং প্রবলেম সলভ করা না, যেটা কিনা মেশিন লার্নিং এর গোলটা কি? কোনো একটা লার্নিং প্রবলেম সলভ করা। বোজন স্যাম্পলিং এর গোল কিন্তু সেটা না। বোজন স্যাম্পলিং এর গোল হচ্ছে ক্লাসিক্যাল কম্পিউটারকে একটা চ্যালেঞ্জ দেওয়া এবং ট্রাই করা, মানে মেক শিওর করা যে ক্লাসিক্যাল কম্পিউটার ফেল করে সেটাতে। এবং বোজন স্যাম্পলিং মতো আরো একটা প্রবলেমও সে একই কাজ করে, সেটা হচ্ছে কোয়ান্টাম সুপ্রিমেসি প্রবলেম। ওয়ান্স অ্যাগেইন সেটাও একটা ডিস্ট্রিবিউশন জেনারেশন প্রবলেম, র্যান্ডম কোয়ান্টাম সার্কিট, তারপর মেজারমেন্টের পরে একটা ডিস্ট্রিবিউশন তৈরি হয়, ডিস্ট্রিবিউশন এই অর্থে যে বিট স্ট্রিং এর ডিস্ট্রিবিউশন। এবং তখন তারা একটা ক্লাসিক্যাল কম্পিউটারকে চ্যালেঞ্জ দেয় যে ওকে তুমি এটাকে রিপিট জেনারেট করে দেখো আমার মতো। এটা হচ্ছে ওদের এই দুইটার উদ্দেশ্য। কোয়ান্টাম মেশিন লার্নিং এর উদ্দেশ্যটা কি? কোয়ান্টাম মেশিন লার্নিং এর উদ্দেশ্য, ওকে, সিকিউ, সিকিউতে ধরো, অর্থাৎ ক্লাসিক্যাল ডেটা কোয়ান্টাম মেশিন লার্নিং। ধরো ধরো এটা একটা ট্রেনিং, এটা একটা সিস্টেম যেখানে আমরা প্রথমে ট্রেন করব, তারপর টেস্ট করব। ওদের উদ্দেশ্যটা কি? মেবি ট্রেনিং কস্ট কমানো, অথবা টেস্ট অ্যাকুরেসি বাড়ানো, অথবা বোথ, তাই না? ধরো কিউসি, ধরো কিউসি হচ্ছে কোয়ান্টাম ডেটা
ও ওয়েট, সিকিউ হচ্ছে ক্লাসিক্যাল ডেটা কোয়ান্টাম মেশিন লার্নিং। ও রাইট রাইট রাইট, ঠিকই তো আছে। আর কিউসি হচ্ছে কোয়ান্টাম ডেটা ক্লাসিক্যাল মেশিন লার্নিং। এটার মূল উদ্দেশ্য কি? এটার মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাস কোয়ান্টাম কম্পিউটারের পারফরমেন্স, হার্ডওয়্যারের পারফরমেন্স বাড়ানো। এটা হচ্ছে এখন পর্যন্ত মেইন উদ্দেশ্য, আরো পরে অন্য অ্যাপ্লিকেশন বের হতে পারে। তো এগুলো হচ্ছে স্পেসিফিক প্র্যাকটিক্যাল গোল। আর আহ, আর বোসন স্যাম্পলিং আর কোয়ান্টাম সুপারভাইজ একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানে কোয়ান্টাম কম্পিউটারের সাথে ক্লাসিক্যাল কম্পিউটারের কম্পিটিশনে ক্লাসিক্যাল কম্পিউটারকে হারানো। আর কিউসি এগুলো হচ্ছে স্পেসিফিক প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো আমরা রিয়েল লাইফে ফেস করি, ঠিক আছে? কিউ হচ্ছে কোয়ান্টাম সেন্সরের বা কোয়ান্টাম মেট্রোলজি টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য। ফর এক্সাম্পল লেটস সে এই যে গ্র্যাভিটি, কি বলে, গ্র্যাভিটেশনাল ওয়েভের যে এক্সপেরিমেন্ট, তাই না? ওখানে তো কোয়ান্টাম সেন্সরের ব্যাপার আছে। তো এগুলো আর কি, বা ধরো লার্জ হ্যাড্রন কোলাইডার, এগুলোতে কোয়ান্টাম সেন্সরের ব্যাপার আছে। তো সো 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 বোসন স্যাম্পলিং আর কোয়ান্টাম মেশিন লার্নিং আসলে দুইটা আলাদা ধরনের প্রবলেম সলভ করে আর কি। আমি কি তোমার লাস্ট যে প্রশ্নটা করলে সেটার ব্যাপারে কোনো অ্যাড্রেস করতে পারলাম? আমি এখনো তোমার মেইন Yes, প্রবলেমে যাইনি, বাই দ্য ওয়ে। হ্যাঁ বলো। yes, yes, yes. মানে আপনি এটা একদম এটা ক্লিয়ার করে দিয়েছেন। কোনো problem ওকে ওকে, থ্যাঙ্কস। সো এখন কোশ্চেন হচ্ছে, আমরা এখনো কোয়ান্টাম কম্পিউটার ঠিক মতো বানাতে পারি নাই, তাহলে এগুলো নিয়ে এত মাতামাতি করছি কেন? ইটস এ ভেরি গুড কোশ্চেন। সো মানে কোয়ান্টাম কম্পিউটার আমরা এখন যেগুলো বানাচ্ছি এগুলো খুবই দুর্বল। তো অফকোর্স এগুলো খুবই দুর্বল, কাজেই ওটা ওটা তো হার্ডওয়্যারে যারা কাজ করছে তারাই তো দে আর ট্রাইং দেয়ার বেস্ট। বাট এভাবে চিন্তা করতে পারো যে আমরা যদি একটা ভালো কিউসি ক্যাটাগরির অ্যালগরিদম তৈরি করতে পারি, ওটা কিন্তু হার্ডওয়্যার যারা বানাচ্ছে তাদেরকে ডিরেক্টলি হেল্প করবে, তাই না? কারণ তারা তখন ওইটা দিয়ে হার্ডওয়্যারের নয়েজ রেট কমাবে। এইটুকু কি তোমার কাছে রিজনেবল মনে হচ্ছে? yes, yes, yes. ওকে ওকে, গুড। আচ্ছা, একইভাবে ধরো তুমি সিকিউর কথা চিন্তা করো, ক্লাসিক্যাল ডেটা কোয়ান্টাম। এখন ক্লাসিক্যাল ডেটা সেট তো রিয়েল লাইফে মেশিন লার্নিং এর জন্য অনেক বিশাল বিশাল ডেটা সেট হয়, কিন্তু কোয়ান্টাম তো এখন অত বড় ডেটা সেট নিয়ে কাজ করতে পারে না। তাহলে আমরা কি করব? তাহলে জিনিসটা হচ্ছে যে তুমি তুমি একজন প্রফেশনাল সায়েন্টিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো যে আহ, ওরা তো আসলে বসে থাকবে না কখন আহ, মানে হার্ডওয়্যার বানাবে। ওদের মাথায় যদি একটা রিসার্চ কোয়েশ্চেন আসে, ওরা সেটা ইনভেস্টিগেট করবে। মানে এটা হচ্ছে সায়েন্টিস্টদের জাস্ট ন্যাচারাল টেন্ডেন্সি। সেকেন্ডলি, ওরা যদি গভর্নমেন্টকে বা যে কোনো একটা ফান্ডিং এজেন্সিকে কনভিন্স করতে পারে যে এটা আজ হোক কাল হোক, এটা যদি প্রবলেমটা আমরা সলভ করতে পারি, আমাদের লং টার্মে কাজে আসবে, মানুষ তো ওকে টাকা দিবে সলভ করার জন্য, তাই না? কারণ হচ্ছে আহ, এটা মানে আহ, মানে তোমার নলেজটা থেকে গেলো যেটা তুমি পরে ইয়ে করবা। ফর এক্সাম্পল, যখন সোর্স অ্যালগরিদম লিখে তৈরি করেছিল, তখন তো কোয়ান্টাম কম্পিউটার বলে কোনো কিছু ছিল না, কিন্তু হি ওয়াজ ফান্ডেড, হি ইজ পারসুড দ্য প্রবলেম, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। বা ধরো ম্যাক্স প্ল্যাঙ্ক যখন কোয়ান্টাম মেকানিক্স এই বলে যে ব্রাঞ্চ এটা জন্ম দেয়, তার ব্যাপারটা কি ছিল? মানে তাকে হি ওয়াজ ইন্ডাস্ট্রিয়ালি ফান্ডেড। ওই সময় স্টিম ইঞ্জিন ছিল, স্টিম ইঞ্জিন যারা বানাতো তারা ওকে বলেছিল যে আমাদের স্টিম ইঞ্জিনের পারফরমেন্স কিভাবে বাড়াতে হয় সেটা দেখো। সে তখন এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট মডেলে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন প্রবলেম। তারপর এখন ব্ল্যাক বডি রেডিয়েশন প্রবলেম ইনভেস্টিগেট করতে গিয়ে সে কোয়ান্টাম মেকানিক্স পয়দা করে বসে আছে, তাই না? তো ইউ নেভার নো আসলে কখন কোন একটা রিসার্চ থেকে আসলে কোন দিক দিয়ে শাখা প্রশাখা বের হয়ে কোন একটা নতুন নলেজ তৈরি হয়, হু নোস। এটা আর কি। আম, তো আই গেস দিস ইজ দ্য ওয়ে। মানে টাইমিং এর কথা, আর এর বাইরে কম্পিটিটিভ একটা ব্যাপার আছে। যেমন ধরো আইবিএম চাইবে গুগলের আগে এটার সব প্যাটেন্ট গুলো করে ফেলতে, গুগল চাইবে আইবিএম এর আগে এটার প্যাটেন্ট গুলো করে ফেলতে, এরকম আর কি জিনিসটা। আহ, যেমন তোমরা জানো কি, যে জানি না, আরএসএ পাবলিক ক্রিপ্টোগ্রাফি যেটা সোর্স অ্যালগরিদম দিয়ে ব্রেক করা হয়, এটা কিন্তু আম, মানে রন রিভেস্ট এমআইটি তে বের করার আরো 1 বছর আগে ব্রিটিশ স্পাই এজেন্সিরা বের করে ফেলেছিল, কিন্তু তারা এটা পাবলিশ করে না বিকজ দে আর স্পাই এজেন্সি। সো
কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আর কি। আমি কি অ্যাড্রেস করতে পারলাম দুর্বাসু? ইয়েস একদম। Okay. এরপরে আমি একটুখানি বলতে চাই শিওর যে শিওর। কারেন্টলি আমি তানভীর আর ইসমাম আর সাজ্জাদ আমরা চারজন মিলে একটা প্রবলেমকে আমরা ধরেছিলাম along with অমিত শাহ স্যার। তো আমরা কি করছি যে কিউবিট রাউটিং প্রবলেম আছে সেটাকে স্টাডি করার চেষ্টা করছি। সো ওখানে আমরা দেখতে পেলাম যে সামথিং কল্ড অপটিক্যাল OLSQ যেটা আছে সেই OLSQ এর ফর কোয়ান্টাম সিস্টেমস, যেটা হচ্ছে একটা ম্যাপ জেনারেট করে which is optimal in this optical একটা optimal একটা path generate করে for the qubits to be mapped so on and so forth. So they use something, they probably use QAOA. তো এই যে প্রবলেমটা আমি যে বললাম, তো where does this stand in the quadrant? ওকে, আমি একটা কাজ করি, আমি আমার স্ক্রিন শেয়ার দিই। আমি তুমি কি, আমি আগে তোমাকে লিঙ্কটা দিই। তুমি কি এটা তুমি কি এই পেপারটার কথা বলছো? আমি তোমাকে চ্যাটে দেই। চ্যাটে কি হয়ে যায়? চ্যাট আমাদের কিন্তু ও আচ্ছা, এখানে আছে। সো এটা কি তোমার কি এই লিঙ্কটা, তুমি কি এই লিঙ্কটার কথা বলছো? ইয়েস এই লিঙ্কটা, এটা নিয়ে কয়েকদিন আগে কিসকিটের একটা আলোচনা হলো, তো ওটা নিয়ে আমরা অলরেডি সাবরে অ্যালগরিদমটা দেখেছিলাম। আমি, তানভীর, ইসমাম তখন মনে হয় অন্য কোনো অকুপাইড ছিল, কিন্তু আমরা সবাই মোটমাট জিস্টটা জানি কি কোথায় কি আসে। তো ওখান থেকে আমরা ভাবছিলাম যে এর পরে কি পেপার পড়া যায় এন্ড অল। তো আমরা দু ধরনের দেখতে পেলাম, একটা হচ্ছে সাবগ্রাফ আইসোমরফিজম এন্ড আরেকটা গেছে যে OLSQ, যে এটা দিয়ে গেছে। সো আমরা দেখলাম যে এই OLSQ is a very good paper because এটা recently একটা টক গেছে, and then they have used machine learning concepts and optimization concepts in that, and করে নিয়ে একটা কিছু একটা বার করেছে। I haven't gone into the details, আমি এর ফুল তানভীর হয়তো জানবে, তানভীর একটু বেশি আমার থেকে পড়েছে এটা নিয়ে। বাট এইটা আমার যেটা হচ্ছে যে যদি if we were to solve the qubit routing or the vehicle routing problem by the quantum, then where does this stand on the quadrant? ওকে ওকে সো আমি প্রথমে ভেবেছিলাম তুমি অপটিক্যাল লেআউট বলেছো, এটা অপটিমাল। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আমি একটু মেবি সবার জন্য ডিফাইন করি আগে। রাইট নাও তুমি যদি হার্ডওয়্যার গুলো নিয়ে চিন্তা করো, IBM এর যে কিউবিট কানেক্টিভিটি গ্রাফ, এটা কিন্তু খুবই রেস্ট্রিক্টেড এবং খুবই রেগুলার টাইপের একটা স্ট্রাকচার। হ্যাঁ, সাধারণত আমরা রেগুলার গ্রাফগুলি যখন প্রত্যেকটা নোডের ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা নোড অন্য কয়টা নোডের সাথে কানেক্টেড, এটার একটা আপার বাউন্ড থাকে অথবা একটা ফিক্সড ভ্যালু থাকে, এটাকে আমরা বলি রেগুলার গ্রাফ। যেমন 3 রেগুলার গ্রাফ মানে হচ্ছে এটা অলওয়েজ তিনটা নোড বাকি অন্য তিনটা নোডের সাথে কানেক্টেড। ওকে, IBM এর আর্কিটেকচার এরকম, রাইট? খুবই রেগুলার। হাউ অ্যাবাউট ট্র্যাপ ডাউন? সাধারণত ট্র্যাপ ডাউনে তুমি দেখবে যে ট্র্যাপ ডাউনটা কমপ্লিটলি কানেক্টেড ফর দ্য টাইম বিং। অ্যাটলিস্ট তুমি যদি আয়রন কিউর প্রেস ম্যাটেরিয়াল গুলো দেখো সেটাই। তবে দুইটা জিনিস, একটা হচ্ছে ইভেন দো ইট ইজ কমপ্লিটলি কানেক্টেড, প্রত্যেকটা কানেকশনের কোয়ালিটি কিন্তু সেম না। আমি যখন ট্র্যাপ ডাউন কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করতাম, আমরা কিন্তু লিটারালি বসে বসে হার্ডওয়্যারের কথা মাথায় রেখে একদম হাতে ধরে ধরে সার্কিটটা অপটিমাইজ করতাম, যাতে যেই দুইটা কিউবিটের মধ্যে সবচেয়ে বেশি গেট আছে ওই দুইটা কিউবিটকে আমি আমার কাগজে আঁকা সার্কিট থেকে হার্ডওয়্যারের কিউবিটে ম্যাপ করতাম এমন ভাবে যে যেই হার্ডওয়্যারে যেই দুইটা কিউবিটের মধ্যে বা যেই দুটো আয়নের মধ্যে নয়েজ সবচাইতে কম, আমি এই দুটাকে ওভাবে ম্যাপ করতাম। ঠিক আছে? তো আমরা সেই জেনারেশন থেকে এসেছি, যে জেনারেশনের সায়েন্টিস্টরা সব কম্পাইলেশন করেছে হাতে, লিটারালি হাতে। আমি এখন পর্যন্ত যতগুলো পেপার লিখেছি প্রত্যেকটা পেপার আমি হাতে কম্পাইল করেছি আমার প্রত্যেকটা সার্কিট। কারণ হচ্ছে কোয়ান্টাম কম্পাইলেশনের সায়েন্সটা তখন এত ডেভেলপ ছিল না। বি হচ্ছে আমরা খুবই ছোট ছোট সার্কিট নিয়ে কাজ করছি, তোমরা তো এখন অনেক বড় সার্কিট নিয়ে কাজ করো, তো আমরা অনেক সময় খরচ করেছি এগুলো ইয়ে করতে। তো এখন
সো তার মানে কি ট্র্যাপ ডাউনের ক্ষেত্রে যদি কমপ্লিটলি কানেক্টেড, সবগুলো কানেকশন ইউ ওয়েন ইউ অ্যাকচুয়ালি রান দ্য এক্সপেরিমেন্ট ইউ অ্যাকচুয়ালি ডু ইট সিলেক্টিভলি। তুমি এই চেষ্টা করবা হচ্ছে ভালো কানেকশনগুলো ইউজ করতে। এবং ট্র্যাপ ডাউন কানেক্টর কম্পিউটারগুলো যখন স্কেল আপ হবে তখন কিন্তু ইট উইল নেভার রিমেইন এ কমপ্লিটলি কানেক্টেড গ্রাফ। কারণ ছোট ছোট এরা যেটা করবে, ছোট ছোট ট্র্যাপ ডাউন মডিউলগুলোকে একটার সাথে একটা কানেক্ট করবে। এখন পাশাপাশি দুইটা ট্র্যাপ ডাউন মলিকিউলের মধ্যে কানেকশন হবে একটা, তেমন হচ্ছে দুইটা কমপ্লিটলি কানেক্টেড গ্রাফ একটা মাত্র পাথ দিয়ে কানেক্টেড থাকবে। কাজে এটা হবে বেসিক্যালি ডেন্স কম্পোজিশন অফ ডেন্স গ্রাফ যখন ট্র্যাপ ডাউন সিস্টেমগুলো হবে, স্কেল আপ হবে। আর আইবিএম এর গুলো হচ্ছে বেসিক্যালি একটা রেগুলার বাট বিশাল ল্যাটিস হবে। তো ঘুরে ফিরে দুইটাই কোনোটাই কমপ্লিটলি কানেক্টেড গ্রাফ হবে না। যেহেতু কোনোটাই কমপ্লিটলি কানেক্টেড গ্রাফ হবে না, কাজে তুমি যখন একটা প্রবলেম সলভ করবা, তোমার প্রবলেমে লেটসে তুমি প্রত্যেকটা ভেরিয়েবলকে একটা কিউবিটে ম্যাপ করছো, ইন্ডিভিজুয়াল কিউবিটে, তাহলে তোমার ভেরিয়েবল গুলোর মধ্যে যে কনস্ট্রেন্ট গুলো আছে সেটার যে গ্রাফ, সেই গ্রাফটা তোমার এই কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটার হার্ডওয়্যারের যে সেটার সাথে ম্যাচ নাও হতে পারে। যখন ম্যাচ হবে না তখন এই প্রবলেমটা হচ্ছে তখন হবে হচ্ছে এটা কম্পাইলেশন প্রবলেম। তোমাকে কিউবিট টু কিউবিট কম্পাইল করতে হবে, গেট টু গেট কম্পাইল করতে হবে। এইটুকু কি ক্লিয়ার? এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে আমি যে প্রবলেমটা ডিফাইন করলাম? ভাইয়া আরেকটু একটু ক্লিয়ার করে দিবেন এটা। শিওর শিওর শিওর, গিভ মি আ সেকেন্ড। আমি একটা পেপারে যাই, আর্কাইভ। আমি স্ক্রিনটা একটু শেয়ার দিই। প্রেজেন্ট উইন্ডো। সো আমি এখন প্রেজেন্ট করছি। ওকে, তোমরা কি আমার একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছ? আর্কাইভ। শুরুতে কি ভাই আপনি আছেন? কোথায় আমি আছি? অথর হিসেবে। Oh yes, yes, yes. Sorry for self-promotion. I apologize for shameless self-promotion. Okay. So let's see. So এটার সামারি, এটা খুব কুইক। এটা হচ্ছে একটা বেসিক্যালি একটা ভিকিউ অ্যালগরিদম যেটা দিয়ে আমরা একটা টয় নিউক্লিয়ার ফিজিক্স প্রবলেম সলভ করেছি। সেই টয় নিউক্লিয়ার ফিজিক্স প্রবলেমটা কি? সেটা হচ্ছে ডিউটেরন, হাইড্রোজেনের একটা আইসোটোপ, সেটার গ্রাউন্ড স্টেট এনার্জি আমরা ক্যালকুলেট করেছি। তো I think it was the first paper solving nuclear physics problem on a trap down system. So আমরা অন্য কোনো দিন এটার সায়েন্সটা দেখবো। আমি যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সার্কিট। কি রে সার্কিট কই? ওকে, ও আমি কি অ্যাকচুয়াল মানে অরিজিনাল সার্কিটটা কই? ও এই যে এখানে। সো বেসিক্যালি এখানে সার্কিটের প্যাটার্নটা দেখতে পাচ্ছ তোমরা, রাইট? বেসিক্যালি একটা ল্যাডার বেস প্যাটার্ন। সো অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট ইসেতেই যাই, কম্পাইল করা সার্কিটে যাই। আমি এই সার্কিটটা কম্পাইল করেছিলাম, অফকোর্স হাতে কম্পাইল করেছি, এবং কম্পাইল করার পরে এই চেহারাটা দেখা যাচ্ছে। এখানে তোমরা দেখো আছে এক্স গেট অর্থাৎ মলমর সরেনসন গেট, এবং এক্স গেট এবং জি গেট সাবস্ক্রিপ্ট গুলো হচ্ছে তাদের প্যারামিটার ভ্যালু, অ্যাঙ্গেল। এইটুকু কি কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? ভাই অ্যাক্সেস গেটটার নাম কি বললেন? স্পেশালিস্ট। শিওর। অ্যাক্সেস গেটটা মানে অ্যাক্সেস গেট মানে হচ্ছে দুইটা কিউবিটের মধ্যে অ্যাক্সেস ইন্টারাকশন আমরা তৈরি করব, এবং আমরা এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে সিরাক হোলার গেট আর একটা হচ্ছে মলমার সরেনসন গেট। তো আমরা মলমার সরেনসন গেট দিয়ে করেছি। মলমার সরেনসন গেট কি করে? তুমি যদি একটা ট্র্যাপ ডাউন সিস্টেম একটা চেইন অফ আয়ন চিন্তা করো, প্রত্যেকটার সাথে কুলম্ব রিপালশন দিয়ে কানেক্টেড, রাইট? তুমি যখন এটাকে যদি ঝাঁকালে পুরোটা একটা দোল খেতে থাকে গিটারের তারের মতো। তখন তুমি এই গিটারের তারের আবার যেমন বিভিন্ন মোড থাকে, এই তুমি যখন দোল দিবে এই আয়নগুলোর চেইনটাকে, সেটারও বিভিন্ন মোড থাকে। তুমি এই মোডগুলোকে নিয়ে ট্রিকবাজি করে এটার মধ্যে অ্যাঙ্গেল গুলোকে ইন্ডিউস করবে, যে অ্যাঙ্গেল গুলো এখানে সাবস্ক্রিপ্ট হিসাবে আছে। ওটা একটা ডিটেলস আলোচনা, বাট আইডিয়াটা হচ্ছে তুমি এইগুলো দিয়ে এন্ট্যাঙ্গেল করতে পারবা। তুমি যখন এই অ্যাক্সেস গেটের মধ্যে অ্যাঙ্গেল প্যারামিটার হবে π/4,
অর্থাৎ 45 ডিগ্রি, তখন এই দুইটা কিউবিট ম্যাক্সিমালি এনট্যাঙ্গেল থাকবে। দ্যাট ওয়াজ মাই গোল। এটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে, সো বেসিক্যালি এই কিউবিট গুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা এস অরবিটাল ইন দ্য মডেল, ইন দ্য ডিউটেরন মডেল। প্রথম কিউবিট, টপ কিউবিট হচ্ছে 1s, 2s, 3s, 4s। বেসিক্যালি আমি দেখাতে চাচ্ছি, আমি যদি এই ডিউটেরনের একটা মলিকিউলকে লেজার বা অন্য কোনো কিছু দিয়ে হিট করি, এটাতেও হায়ার এনার্জি স্টেটে চলে যাবে। তো আমি এনার্জি স্টেট গুলো ডিফাইন করেছি 1s, 2s, 3s, 4s। আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখাচ্ছি আর কি, যে মিনিমাম কতটুকু এনার্জি দিতে হবে এটাকে উপরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য, ওটাই আমি এখানে ক্যালকুলেট করছি। তো এখানে দেখো কিউবিট 1 and 2, আমি যদি 1 থেকে কাউন্টিং শুরু করি এবং টপ কিউবিট যদি 1 হয়, 1 and 2 এর মধ্যে গেট হচ্ছে 2 কিউবিট গেট হচ্ছে একটা। আমি 2 কিউবিট নিয়ে মাথা ঘামাই কারণ ওইটাই সবচেয়ে নয়েজি। কিউবিট 2 and 3, তার মধ্যে 2 কিউবিট গেট হচ্ছে দুইটা। কিউবিট 3 and 4, তার মধ্যে 2 কিউবিট গেট হচ্ছে দুইটা। তার মানে সবচেয়ে কম 2 কিউবিট গেট হচ্ছে 1 and 2 এর মধ্যে। কাজেই আমার সিস্টেমে যেই দুইটা কিউবিটের মধ্যে নয়েজ সবচেয়ে বেশি, সেই দুইটা কিউবিটকে আমি 1 and 2 দিয়ে ম্যাপ করব। আর যেই কিউবিটগুলোতে নয়েজ কম, সেই কিউবিটগুলো আমি 2 and 3 অথবা 3 and 4 ম্যাপিং এর জন্য রেখে দিব। কেন? কারণ নয়েজ কম হলে দুইটা মলমার্স, দুইটা 2 কিউবিট গেট চালানোর পরেও কিছুটা ফিডেলিটি ধরে রাখবে। কিন্তু আমি যদি যেটা রিলেটিভলি খারাপ কোয়ালিটির কানেকশন, তার মধ্যে আমি দুই গেটওয়ালা পেয়ারগুলো ম্যাপ করি, তাহলে তো দুইটা গেট চালানোর পরে নয়েজ আরো খারাপ হবে, ফিডেলিটি আরো ড্রপ করবে। এটা একটা উদাহরণ আর কি, যেখানে আমাকে এইসব জিনিস, যদিও এটা কমপ্লিটলি কানেক্টেড গ্রাফ ট্র্যাপ ডায়ান, কিন্তু সব এজের কোয়ালিটি সেম না, নয়েজ লেভেলের কারণে ডিফারেন্ট। এটুকু কি ক্লিয়ার? I'm sorry if I'm going too fast. ফাস্ট না, মানে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য বেশ ডিপ আর কি। না প্রশ্ন করো, we don't have to go fast, মানে বলো, কোশ্চেন থাকলে বলো, let's figure it out. মানে এই মুহূর্তে নাই আর কি। ওকে আর কারো কোনো প্রশ্ন আছে? বাট আমার ঠিক হয়তো এইটার সাথে রিলেটেড না, কিন্তু আপনি যখন গ্রাউন্ড স্টেট বললেন তখন আমার মাথায় অন্য আরেকটা প্রশ্ন চলে আসছে আসলে। কি প্রশ্ন? আচ্ছা, মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি বেশ কয়েকদিন আগে, এখন না, আর অন্তত 15-20 দিন আগে হচ্ছে লোকাল হ্যামিল্টনিয়ান ইজ কিউএমএ কমপ্লিট প্রবলেম, এটা আসলে প্রুফটা দেখতেছিলাম। তো আমি প্রুফটা যখন দেখতেছিলাম তখন আমি মানে সব জায়গায় দেখতেছি স্কট যে এমআইটি তে যে হচ্ছে কমপ্লেক্সিটি থিওরি নিয়ে যে কোর্সটা করতেছে বা কোর্স ছিল, যে ওইটার লেকচার নোট গুলো দেখলাম। তারপর হচ্ছে আরো সিমন্সের কিছু যখন আমি ভিডিও দেখতেছিলাম, ওরা একটা অ্যানালজি বারবার দিচ্ছিল, যেটা হচ্ছে 3 satisfiability is an NP complete problem। এটার অ্যানালজাস কোয়ান্টাম ভার্সনটা, কমপ্লেক্সিটি থিওরি ভার্সনটা হচ্ছে লোকাল হ্যামিল্টনিয়ান ইজ কিউএমএ প্রবলেম। এখন লোকাল হ্যামিল্টনিয়ান জিনিসটা কি, এটা নিয়ে যখন আমি মানে একটু ঘাটাঘাটি করতেছিলাম, তখন ওরা বলতেছে যে হচ্ছে এটা একটা গ্রাউন্ড স্টেট প্রবলেম, এবং এখানে খুব সম্ভবত বেশ কিছু, আমি যদি ঠিক টার্মটা বলি, সেটা হচ্ছে প্রি মডাল গ্যাপ বা প্যারা মডাল গ্যাপ, এরকম একটা গ্যাপ থাকে। মানে গ্রাউন্ড স্টেটের যেমন ব্যালেন্স ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড, এর মাঝখানে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটা যদি খুব বেশি হয়, তার মানে হচ্ছে আমার লোকাল হ্যামিল্টনিয়ানটা খুবই বেশি, এবং এটা সলভ করতে আমার বেশ ঝামেলা পোহাতে হবে, এমন একটা কিছু। তো আমার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে এই লোকাল হ্যামিল্টনিয়ানের সাথে এই গ্রাফ স্টেটের, মানে স্যার গ্রাউন্ড স্টেটের রিলেশনটা আসলে কেমন, আর এইটা এই গ্রাউন্ড স্টেটটা কেন অলওয়েজ এনপি কমপ্লিট প্রবলেম? একটা জিনিস আমি যদি বলে দিই, যে আমার একটা কুইক কোয়েশ্চেন আছে বিফোর ইউ আনসার সাজ্জাদ's কোয়েশ্চেন। আমার জাস্ট একটুখানি ওটা ডাইভার্সন হয়ে যাবে, তাই জন্য আমি জাস্ট বলে দিচ্ছি। এই যে আমরা যে কিউবিটের এই যে স্ট্রাকচারস গুলো দেখছি, আপনি যে বললেন যে ট্র্যাপটায়ান কোয়ান্টাম কম্পিউটার্স এর জন্য আমার নয়েজ চলে আসছে অনেক জায়গায়, অ্যান্ড ইন কেস অফ আমাদের সুপার কন্ডাক্টিং কিউবিটস আমাদের দেখা যাচ্ছে একটা টোপোলজি বা একটা ল্যাটিস স্ট্রাকচার হচ্ছে 2D ল্যাটিস স্ট্রাকচার। আচ্ছা, এখানে 3D ল্যাটিস স্ট্রাকচার বা হায়ার ডিমেনশনাল ল্যাটিস স্ট্রাকচার কি হওয়ার সম্ভাবনা আছে?
ওকে, আমি সো এখানে বেসিক্যালি তিনটা কোশ্চেন। একটা হচ্ছে আমি এখনো সাজ্জাদের অরিজিনাল কোশ্চেনটা কথা এতে যাই নাই, সেটা হচ্ছে অপটিমাল লেআউট সিনথেসিস। তো আমি সিরিয়ালি একটা একটা করে অ্যাটাক করে যাই। ওকে, কোশ্চেন ইজ দ্যাট ওকে? হ্যাঁ হ্যাঁ ওকে, এক সেকেন্ড, 3 সেট QMA। ওকে, সো আমরা তাহলে যেটা দেখলাম, মানে আমরা যখন ট্র্যাপ ডাউনের আলোচনাটাতে ছিলাম, আমরা দেখলাম কি যে কোনোটাই কমপ্লিটলি কানেক্টেড না। কাজেই আমাদের যখনই কোয়ান্টাম অ্যালগরিদম আমরা ট্র্যাপ ডাউন বা সুপার কন্ডাক্টিং আমরা যখন ম্যাপ করবো, ইটস এ কম্পাইলেশন প্রবলেম। এটুকু আমরা মোটামুটি এগ্রি করেছি। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে তাহলে তুমি কম্পাইলটা কিভাবে করবা? তো তোমার প্রবলেমের যে ভেরিয়েবল গুলো, সেগুলো তুমি এক একটা ভেরিয়েবল, দ্যাটস নট দ্য অনলি ওয়ে, বাট নাইভ হচ্ছে কি প্রত্যেকটা ভেরিয়েবলকে তুমি একটা কিউবিটে ম্যাপ করবে, অ্যাজিউমিং দিস আর বাইনারি ভেরিয়েবল। নেক্সট কি কাজ করবে? নেক্সট হচ্ছে তুমি যেসব ভেরিয়েবলের মধ্যে কনস্ট্রেন্ট আছে সেই কনস্ট্রেন্ট গুলোকে তুমি কোয়ান্টাম গেটের সাথে ম্যাপ করবা। এটা হচ্ছে তোমার গোল। এভাবে তুমি একটা থিওরিটিক্যাল কোয়ান্টাম সার্কিট তৈরি করো, তারপর হচ্ছে তুমি এটাকে হার্ডওয়্যারে ম্যাপ করো, যেটাকে আমরা বলি কোয়ান্টাম কম্পাইলেশন। সো ধরলাম তোমার যতগুলো কিউবিট যতগুলো ভেরিয়েবল ততগুলো কিউবিট আছে, কাজে ভেরিয়েবল ম্যাপিংটা তখন ট্রিভিয়াল। তখন মেইন নন ট্রিভিয়ালটা হচ্ছে কনস্ট্রেন্ট ম্যাপিং। অর্থাৎ তোমার লেটস সে এটা একটা গ্রাফ, তাহলে তোমার গ্রাফের এজগুলোর সাথে তুমি তোমার অ্যাকচুয়াল হার্ডওয়্যারে কোন কোন কিউবিট কানেক্টেড একটার সাথে, সেই কানেক্টিভিটির সাথে ম্যাপ করবা কিভাবে, কিউবিট গ্রাফের সাথে তোমার প্রবলেম গ্রাফ কিভাবে ম্যাপ করবা, এটা হচ্ছে তাহলে তখন নেক্সট একটা চ্যালেঞ্জ আর কি। তো এই যে এই প্রবলেমটা, এটাকে নর্মালি আমরা তুমি যদি এটার অ্যাবস্ট্রাক্ট ভার্সনটা নাও, সেটাকে বলি আমরা মাইনর এমবেডিং প্রবলেম, বা আরেকটা ভার্সন আছে যেটাকে বলি আমরা সাবগ্রাফ আইসোমরফিজম প্রবলেম। ঠিক আছে, যেটা কিনা সাবগ্রাফ আইসোমরফিজম প্রবলেম, যেটা কিনা সাজ্জাদও মেনশন করেছে। অর্থাৎ মাইনর এমবেডিং প্রবলেমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে তোমাকে দুইটা গ্রাফ দেওয়া হলো, গ্রাফ এ এন্ড গ্রাফ বি। গ্রাফ এ হচ্ছে লেস, মানে গ্রাফ এ তে নোডের সংখ্যা কম, গ্রাফ বি তে নোডের সংখ্যা বেশি। কাজে তোমার কাজ হচ্ছে দেখা যে কোনোভাবে গ্রাফ এ কে গ্রাফ বি তে এমবেড করা যায় কিনা। অর্থাৎ তুমি এমনভাবে ম্যাপ করবা যাতে গ্রাফ এর একটা ভার্সন তুমি গ্রাফ বি এর মধ্যে খুঁজে পাও, যেখানে এজ এবং ভার্টিসেস গুলো প্রপারলি ম্যাপ করা যায়। এবং যদি এমন হয় যে কোনো এক জায়গায় ঠিকমতো ম্যাপ করা হচ্ছে না, তুমি সেখানে গ্রাফ বি এর কিছু এডিশনাল নোড ইউজ করে তুমি এক্সটেন্ডেড পাথ ডিজাইন করবা, যাতে করে স্টিল লজিক্যালি দুইটা প্রবলেম সেম হয়, লজিক্যালি ফ্রম এন সলিউশন পয়েন্ট অফ ভিউ, সলিউশন স্পেস যেন সেম থাকে। এটা গ্রাফ এমবেডিং প্রবলেম বলে। সাবগ্রাফ আইসোমরফিজম প্রবলেমও সেম। সেখানে হচ্ছে তুমি বেসিক্যালি দেখবে হচ্ছে একটা ছোট গ্রাফ আর তার একটা আইসোমরফিক গ্রাফ তুমি একটা বড় গ্রাফের মধ্যে পাও কিনা। ঠিক আছে, মাইনর এমবেডিং এবং সাবগ্রাফ আইসোমরফিজম দুইটা এনপি কমপ্লিট প্রবলেম। ঠিক আছে, সো এটা হচ্ছে ফার্স্ট থিং। ওকে, সো এনি কোয়েশ্চেন দিস পয়েন্ট? এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? আপ টিল নাও ইটস প্রিটি ক্লিয়ার। ওকে ওকে, এখন কথা হচ্ছে তুমি এই প্রবলেমটা কিভাবে সলভ করে, যেহেতু এটা এনপি কমপ্লিট, তার মানে বেস্ট অ্যালগরিদম যদি পাও সেটা বেসিক্যালি একটা এক্সপোনেনশিয়াল অ্যালগরিদম হবে। তার মানে হচ্ছে তুমি যদি রিয়েল পলিনোমিয়াল বা প্র্যাকটিক্যাল টাইম ফ্রেমে করতে চাও, তোমাকে হিউরিস্টিক বা অ্যাপ্রক্সিমেট অ্যালগরিদম ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো সাধারণত ডি ওয়েবের ক্ষেত্রে আমি যেটা দেখেছি লোকজন ইউজ করে, লোকজন অ্যাকচুয়ালি দুইটা জিনিস ইউজ করে। একটা হচ্ছে ট্যাবু সার্চ, এটা বেসিক্যালি লোকাল সার্চ বেস প্রবলেম। সেখানে তোমার বেসিক্যালি তারা ওই লোকাল সার্চ অ্যালগরিদম দিয়ে তারা ম্যাপ করার চেষ্টা করে। অফকোর্স ইটস নট গ্যারান্টিড টু বি অপটিমাল, অ্যান্ড অলসো ইট মে নট অলওয়েজ এন্ড। ইট মেবি আফটার 1 মিনিট ইট উইল ফেইল অ্যান্ড তোমাকে বলবো যে আরেকবার ট্রাই করো, এরকম আর কি। যেহেতু এটা অ্যাপ্রক্সিমেট, গ্যারান্টিড না। কি বলে, একটা উইদিন একটা গিভেন টাইম ফ্রেমের মধ্যে একটা পার্টিকুলার কোয়ালিটির এমবেডিং গ্যারান্টিড না।
আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে আমি ওই যে তোমরা যে পেপারটা আমাকে লিংক দিলা, মানে খুঁজে পেলাম, এসএমটি। এসএমটি মানে তো জানো যে স্ট্যাটিস্টিক্যাল মডুলো থিওরি, মানে বেসিক্যালি তোমার স্যাটিসফাইবিলিটি সেট সলভার দিয়ে সলভ করা আর কি। ঠিক আছে, ওটা হচ্ছে বেসিক্যালি তুমি হয়তো এক্সাক্ট পাবা, কিন্তু এক্সাক্ট সলিউশন পাবা, কিন্তু এক্সাক্ট সলিউশন তুমি জেনারেল প্রবলেমের জন্য পাইতে গেলে তোমার অনেক সময় লাগবে, বাট হয়তো অ্যাভারেজ কেসে তুমি পাবা। ঠিক আছে, এবং যেখানে যেখানে তোমার কিউবিটের মধ্যে কানেক্টিভিটি নেই, তোমাকে কি করতে হবে, ওখানে ওখানে সোয়াপ গেট ইউজ করে করে কিউবিটের ইনফরমেশন ট্রান্সফার করে করে যেখানে যেখানে কানেকশন আছে ওই জায়গায় নিয়ে আসতে হবে, যাতে তুমি ওখানে 2 কিউবিট গেটগুলো অ্যাপ্লাই করতে পারো। তো এই যে এক্সট্রা আমি কিছু সোয়াপ গেট ব্যবহার করছি, এগুলোকে আমরা বলি তখন সোয়াপ নেটওয়ার্ক। এবং অবশ্যই তোমার গোল হবে মিনিমাম সংখ্যক সোয়াপ গেট ইউজ করে যেন তুমি প্রবলেমটা সলভ করতে পারো, তাহলে তোমার হার্ডওয়্যারের নয়েজ কম থাকবে। এটুকু কি ক্লিয়ার? ইয়েস ইয়েস ইয়েস। ওকে ওকে, গুড। সো তোমার তাহলে তুমি তার মানে কি এটা একটা ম্যাপিং কম্পাইলেশন প্রবলেম আন্ডার সাম কনস্ট্রেন্ট। নাম্বার 1 কনস্ট্রেন্ট, তুমি চাইবা যেসব 2 কিউবিট যে কিউবিট পেয়ার গুলোর মধ্যে নয়েজ রেট হাই, তুমি সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেই মানে তুমি তুমি মিনিমাইজ করার চেষ্টা করবা হচ্ছে সোয়াপ গেটের সংখ্যা। ঠিক আছে, তোমার যদি খেয়াল করে থাকো, মনে রাখো যে আমি যেই গ্রাফটা যে সার্কিটটা দেখিয়েছিলাম, ওখানে এক্স গেট ছিল, জি গেট ছিল, এক্সএস গেট ছিল। ওখানেও কিন্তু আমি যখন কম্পাইল করেছি, যদিও হাতে কলমে করেছি, কিন্তু আমার কিছু কনস্ট্রেন্ট ছিল। নাম্বার 1 কনস্ট্রেন্ট, তুমি এক্সএস গেটের সংখ্যা যত কমাতে পারবা তত ভালো। এটা তুমি এখানে দেখেছো আমি 5টা এক্সএস গেট ব্যবহার করছি, রাইট? এটা অরিজিনালি এটা স্টার্টেড উইথ 7 এক্সএস গেট। আমি এটাকে কমিয়ে 5টা এক্সএস গেটে এনেছি যাতে নয়েজ রেট কমে আসে। তো এটা হচ্ছে একটা কনস্ট্রেন্ট এক্সাম্পল। আমি চেষ্টা করেছি কোনো ওয়াই গেট না রাখতে। আমি চেষ্টা করেছি জি গেটের সংখ্যা যেন যতটুকু পারা যায় বাড়ানো যায়, এবং এক্স গেটের সংখ্যা যেন যতটুকু পারা যায় কমানো যায়। কেন? কারণ বোথ আইবিএম এবং আইএনকিউতে জি গেট হচ্ছে নয়েজলেস, কারণ জি গেটের যে ফেজ চেঞ্জ, এটা অ্যাকচুয়ালি আমরা কোয়ান্টাম কোনো গেট অ্যাপ্লাই করি না। আমরা যেটা করি এফপিজিএ তে ট্র্যাক রাখি একটা ফেজ মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর। হ্যাঁ, সেটা হচ্ছে পরে আমরা জাস্ট মাল্টিপল গুণ করে দিই। সো কাজেই ফেজ গেট যেহেতু কস্ট ফ্রি, কোয়ান্টাম কোনো এরর নাই, কাজে আমরা ওটা যতটুকু পারা যায় বাড়ানোর চেষ্টা করি। আর এক্স গেট কমানোর চেষ্টা করি, কারণ ওটাতে নয়েজ রেট হাই। ঠিক আছে, তো জাস্ট অ্যান এক্সাম্পল আর কি। আরো অনেক রেস্ট্রিকশন আছে। আমি তো এখনো রিড আউট এররের কথা বলি নাই, আরো অনেক হাবিজাবি আছে যেগুলো আমরা ওই সময় মাথায় রাখি, বাট জাস্ট ওয়ান্টেড টু গিভ ইউ অ্যান এক্সাম্পল। ঠিক আছে, সো এগেইন এটা যে কোনো কম্পাইলেশন, এই টাইপের কম্পাইলেশন যেখানে গ্রাফ এমবেডিং থাকবে, ইট হ্যাজ টু বি হিউরিস্টিক, এবং উইচ মিনস দ্যাট অন এন অ্যাভারেজ এক এক সময় তুমি এক এক রকম এমবেডিং পাবা, কিন্তু অ্যাজ লং এজ এটা under some noise limit, under some error limit on the noise, it's reasonably good. এটাই হবে সবার গোল আর কি, যারা এ ধরনের কম্পাইলার বা ম্যাপার ডিজাইন করবে। আমি কি তোমাদের ওই ফার্স্ট যেটা সাজ্জাদ জিজ্ঞেস করছো ওইটা আমি অ্যাড্রেস করতে পেরেছি? ওটা আমি জিজ্ঞেস করেছিলাম অ্যাকচুয়ালি। ও সরি মাই ব্যাড yeah absolutely ওকে আচ্ছা। সেকেন্ড হচ্ছে আমি লোকাল হ্যামিল্টনিয়ানের আগে তুলবাসীবোধ আরেকটা প্রশ্ন করেছিলাম, ওইটা আমি একটু, ওইটা যেহেতু রিলেটেড ওইটা একটু অ্যাড্রেস করে ফেলবো কি, তাহলে আলোচনাটা একটু গুছানো থাকবে নাকি? তুমি একটু তোমার প্রশ্নটা রিপিট করো, সরি আমি। হ্যাঁ অ্যাবসলিউটলি। আমাদের যেটা দেখতে পাই যখন আমরা ট্র্যাপ টাইম সিস্টেমস দেখছি, তখন উই আর গেটিং সাম সর্ট অফ টপোলজি, যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায় আমরা, অলদো দ্যাটস আ কানেক্টেড গ্রাফ, ওয়েল কানেক্টেড গ্রাফ, বাট আমরা যদি দেখছি যে কয়েকটা জায়গায় একটা নয়েজ চলে আসছে, কয়েকটা জায়গায় আমি ভালোভাবে আমি কিউবিট গুলোকে আমি রাউট করতে আমাকে অসুবিধা হচ্ছে। তো সেম উইথ দ্য কেস অফ সুপার কম্পিউটার কিউবিটস, যেখানে আমাদের একটা ফিক্সড টপোলজি থাকে। ফর এক্সাম্পল
আইবিএম সাইকোমোর, তারপরে আইবিএম ক্যানবেরা এটসেট্রা এটসেট্রা। তো ওখানে একটা ফিক্সড টপোলজি থাকে, তারপরে ওই টপোলজির অনুযায়ী আমাকে সেই কিউবিটটা ট্রান্সপাইল করতে হয়, ইন দ্য সেন্স যে আমাকে সব কিউবিট গুলো একটার পর একটা সাজাতে হয়, ইন দ্য সেন্স সেখানে একটা গেট আরেকটা গেটকে কাছে আনতে হবে যাতে করে ওরা ইন্টারঅ্যাক্ট করতে পারে। Now this forms a 2D lattice. Is there the chance of forming three-dimensional or extrapolating to nth dimensional lattices? উত্তর হচ্ছে ইয়েস, এটা সম্ভব। আমি ইয়ে করি, এক্স্যাক্টলি বলে দিই কোন লোক এটা নিয়ে কাজ করছে। সো বেসিক্যালি ব্যাপারটা কি, চিপ তোমার যে একটা সাপোজ সুপার কন্ডাক্টিং কিউবিট একটা চিপ, সেই চিপের মধ্যে তুমি চাচ্ছ জি এক্সিস যদি তুমি কিছু করতে পারো, ঠিক আছে? এটাই তো, রাইট? Right. ওকে, লেটস সি। আমি মানে দেখি 3D ট্রান্সফর্ম দেখি কিছু আসে কিনা। ইয়েস, 3D ট্রান্সফর্ম কিউবিট। আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিই। ইএলএও কাজ হচ্ছে অ্যাপারেন্টলি। এগুলো নিয়ে মানুষ অনেকদিন ধরেই কাজ করছে। তো আমি তোমাকে লিঙ্ক দিলাম। ইএল তো খুবই ওয়েল নোন এইসব ব্যাপারে। সো ওখানে তুমি দেখো 3D প্রথম ওদের যে ওদের ডিভাইসের মধ্যে একটা হচ্ছে 3D ট্রান্সফর্ম কিউবিট। সো ইয়েস, তোমার কোশ্চেন উত্তর হচ্ছে হ্যাঁ। বাট আমি এখন পর্যন্ত কোনো প্রোডাকশন, এটা এখনো একদমই বেসিক রিসার্চ ফেজে আছে, এটা আমি জানি। আমি খুব সম্ভবত ট্রান্সফর্ম নিয়ে আইকিউসিতে, আমি লোকটার নাম ভুলে গেছি, ওনার একটা লেকচার দেখছিলাম খুব এই টাইপের। ও আমি আচ্ছা, আমার এখন মনে পড়েছে, আদ্রিয়াস ওয়ালরাফ। আমি ওর রিসার্চটা জানি। আচ্ছা, তুমি কি ওর কথাই বলছো? হ্যাঁ, ওর কথাই বলছি। সো ওই অ্যাকচুয়ালি এগুলোর জন্য খুবই ওয়েল নোন। সো আমি ওর যেটা ওর রিসার্চ পেজ সেটা আমি ওর লিঙ্কটা এখানে দিয়ে দিই। আমি শিওর তোমরা ভিতরে গেলে খুঁজে পাবা, ঠিক আছে? মানে ও এই লাইনে খুবই ফেমাস আর কি, ঠিক আছে? তুর্বাসু, এটা নিয়ে আর কোনো ফলো আপ কোশ্চেন আছে? Are there optimization or qubit routing problems or solutions attached to this? Yeah, of course. I mean, তুমি যখন একটা কম্পাইলার বানাবা, তোমার টার্গেটে থাকবে হচ্ছে ফর এ গিভেন টপোলজি কত কম গেট এবং ব্যবহার করে কাজটা করা যায়, এবং কত বেশি হাই কোয়ালিটি কানেক্টিভিটি ইউজ করে কাজটা করা যায়। সো অফকোর্স দিজ আর ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। নট অনলি দ্যাট, মানে প্রত্যেকটা কোম্পানির জন্য এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট আইপি, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো এটা খুবই ক্রুশাল আর কি, কম্পাইলেশন অ্যালগরিদম গুলো। ওকে। ইট হ্যাজ মানে ইট হ্যাজ এ হোল ব্রাঞ্চ অফ, মানে আমি তোমাদের মানে এই কম্পাইলেশনের এই ব্যাপারগুলোর অনেক থিওরি কিন্তু অ্যাকচুয়ালি উইচ প্রিডেটস কোয়ান্টাম কম্পিউটিং। ইট কামস ফ্রম রিভার্সিবল কম্পিউটিং। তোমরা কি রিভার্সিবল কম্পিউটিং এর সাথে পরিচিত? আমি একটু এই কারণে পরিচিত যে প্রত্যেকটা ইউনিটারি ফাংশন হচ্ছে রিভার্সিবল ফাংশন, তো এটা নিয়ে অনেকে কাজ করে আসলে। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি রিভার্সিবল কম্পিউটিং একটা সময় যখন আইবিএম এর একজন সায়েন্টিস্ট, নাম হচ্ছে লন্ডার যখন লন্ডার্স প্রিন্সিপাল করেছিল যে হিট নিয়ে, সরি মানে কাজটা কি শুরুতে হিট নিয়েছিল? এক্স্যাক্টলি, হ্যাঁ, পারফেক্ট। সো বেসিক্যালি ও যেটা করেছিল সেটা হচ্ছে, এক সেকেন্ড আমি রিভার্সাল কম্পিউটিং দিয়ে পেজটা খুঁজে বের করি। সো ও যেটা করেছিল, ও দেখিয়েছিল যে তুমি যখন মানে তুমি যখন একটা সিঙ্গেল বিট ইরেজ করবে, তখন এটা সাম অ্যামাউন্ট অফ হিট এমিট করবে এনভায়রনমেন্টে, ঠিক আছে? সো এখন ন্যাচারাল কোশ্চেন হচ্ছে তাহলে ইসে কি বলে, আমরা যদি কোনোভাবে মানে কিউবিট ইরেজ করাটা বন্ধ করতে পারি,
তাহলে কি মানে কোনো হিট জেনারেট হবে না? এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। এবং যদি হিট জেনারেট না হয়, এটা কি তাহলে পারপিচুয়াল মোশন মেশিনের মতো হয়ে যাবে কিনা, যে আমি কোন রকম এফোর্ট ছাড়াই মানে ইনফাইনাইট নাম্বার অফ কম্পিটিশন চালাতে পারবো কিনা? সো তখন তো আবার সেটা থার্মোডাইনামিক্স এর ল ব্রেক করবে, এইসব কিছু ব্যাপার আছে আর কি। ঠিক আছে? সো সো তখন একটা বড় একটা এফোর্ট হয়েছিল যে রিভার্সিবল কিভাবে আমরা এমন ভাবে সার্কিট ডিজাইন করতে পারি যেখানে কোনো বিট ইরেজ হবে না। তো তুমি যখন কোনো বিট ইরেজ হবে না, তখন আসলে কি, তুমি আসলে সেম নাম্বার অফ বিটই তোমার আছে, তুমি খালি পারমিউটেশন কম্বিনেশন করছে 0 আর 1 এর মধ্যে। এটুকু কি ক্লিয়ার? হ্যাঁ মানে আচ্ছা হ্যাঁ বলেন আপনি। সো সো সরি আমি যদি বেশি তাড়াতাড়ি যাচ্ছি। সো এখন যদি তুমি এই বাইনারি ডিজিটের মধ্যে পারমিউটেশন কম্বিনেশন করতে চাও, ইউ ক্যান এক্সপ্রেস দোজ ট্রান্সফরমেশন অ্যাজ permutation matrix. These are basically square matrices with only 0 and 1 entries, এবং এগুলো হচ্ছে ইউনিটারি। ঠিক আছে? তো মানুষ, বিশেষ করে স্পেশাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা ইউনিটারি ম্যাট্রিক্স ব্যবহার করে কম্পিউটেশন করাটার সাথে অনেক আগে থেকে পরিচিত। ওয়েল, কোয়ান্টাম মেকানিক্স এগুলো কমপ্লেক্স ইউনিটারি, এখানে হচ্ছে এগুলো বাইনারি ইউনিটারি, বাট ইউনিটারি। ঠিক আছে? এবং সার্কিট ডিকম্পোজিশন এগুলোর সাথে অনেক পরিচিত। এবং there is a whole field theoretic branch of mathematics যেটা কিনা ইউজ হয় হচ্ছে কখন কোন টাইপের সার্কিটে কি কন্ডিশন থাকলে আমি রিভার্সিবল কম্পিউটিং আইডিয়াগুলো অ্যাপ্লাই করতে পারবো। এগুলো নিয়ে ফিল্ড থিওরি একটা বিশাল ব্রাঞ্চই আছে। ঠিক আছে? ওখানে অনেক সুন্দর সুন্দর থিওরি ডেভেলপ করা হয়েছে এবং সেগুলো দিয়ে অনেক টাইপের নতুন নতুন অপটিমাইজেশন, সার্কিট অপটিমাইজেশন বা গেট অপটিমাইজেশন অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। আমি প্রবাবলি এর আগে কার্টন ডিকম্পোজিশনের কথা মেনশন করেছি, ওগুলো ওখান থেকে এসেছে। তখনও কোয়ান্টাম কম্পিউটার অ্যাকচুয়ালি আসেই নেই। তো পরবর্তীতে যখন দেখলো যে কোয়ান্টাম গেটগুলো ইউনিটারি, তখন তার রিভার্সিবল কম্পিউটিং ওই থিওরিগুলো কোয়ান্টামে এক্সপ্যান্ড করেছে। ঠিক আছে? সো মেবি দ্যাটস আদার থিং, যারা কিনা কোয়ান্টাম সার্কিট কম্পাইলেশন নিয়ে ইন্টারেস্টেড, তারা রিভার্সিবল কম্পিউটিং এর সাথে কোয়ান্টাম কম্পিউটেশনের যেসব ইন্টারচেঞ্জেবল থিওরি আছে সেগুলো একটু দেখতে পারো। আমি একটা লিঙ্ক দিয়ে দিই, মেবি this one. এবং ইন্টারেস্টিংলি রিভার্সিবল সার্কিটের অনেক অলরেডি এস্টাবলিশ ডেটা সেট আছে, এবং আমরা যখন নতুন কোয়ান্টাম কম্পাইলেশন অ্যালগরিদম ডিভাইস করি বা প্রপোজ করি, আমরা অ্যাকচুয়ালি এটা চালাই হচ্ছে ওই ডেটা সেটগুলোর উপরে টেস্ট করার জন্য যেটা কারেক্ট কিনা। সো ইন দ্যাট সেন্স, তোমরা যদি আজকে বলো যে আমি একটা নতুন কোয়ান্টাম কম্পাইলার তৈরি করেছি, আমি তোমাকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রিভার্সিবল কম্পিউটিং ডেটা সেটের উপর অ্যাপ্লাই করে দেখা। সো কাজে মেবি ওগুলোর সাথে ফ্যামিলিয়ারিটিটা কাজে আসতে পারে আর কি। জাস্ট এ থট। ঠিক আছে? প্রশ্ন করতে পারো যে তাহলে পেন্টিয়াম 4i কি, পেন্টিয়াম আই কোর নাকি কোর i7 এগুলো এখনো রিভার্সিবল না কেন? কারণ হচ্ছে ওইটা যদি আমরা পিওরলি রিভার্সিবল করি, যে নয়েজ, যতটুকু নয়েজ কমবে সেটা দেখতে চাইলে ডিভাইসগুলো যতটা নিখুঁত হওয়া দরকার, আমরা এখন সেই লেভেলে যাই নাই। ঠিক আছে? এই কারণে। এনিওয়ে, সো আই গেস আমরা কি তাহলে এখন লোকাল হ্যামিল্টনিয়ান প্রবলেম নিয়ে কথা বলবো, নাকি এর আগে আরো কোনো কোশ্চেন আছে? না, এটার উপর এনাফ ইনসাইট টু লাইক ফিউল আস ফর অ্যানাদার 2 উইকস, তারপর 2 উইকস পরে আবার ধরবো আপনাকে। আমি জাস্ট একটা কমেন্ট করি মানে আমি লাস্ট 3-4টা মিটিং একটা ফলো করতেছি, সেটা হচ্ছে আমরা আগে এত টার্ম ইউজ করতাম না, কিন্তু লাস্ট 1 মাসে আমরা মিটিং এ যে পরিমাণ টার্ম ইউজ করি, আমার মনে হচ্ছে এখন আমরা অভ্যস্ত হই নাই। এটার একটা ব্যাপার হতে পারে আমরা গ্রাজুয়ালি উই আর আপগ্রেডেড, অ্যাজ এ রেজাল্ট ইউ আর ট্রাইং টু পুশ আপ ফর আপলিফট, মানে আপনিও ফলে আমাদের সাথে সাথে আরো বেশি আপগ্রেডেড নলেজ দেওয়া শুরু করছেন। ওকে, মানে দ্যাটস গুড। আমার কাছে লাগে আরেকটা ইন্টারেস্টিং থিং যে এটার সাথে একটু এড করতে চাই, সেটা ইজ লাইক আগে হলো মনে হইতো না ঠিক আছে এই 2 সপ্তাহ পড়লাম এবার বোধহয় মিটিং এ বুঝবো। সো লাস্ট 2-3 মিটিং ধরে হচ্ছে 2 সপ্তাহ পড়ার পর না, দেয়ার ইজ স্টিল লট অফ থিংস দ্যাট আই ডোন্ট নো। এরপর লাইক আচ্ছা ঠিক আছে আরো 2 উইকস পড়ি, 2 উইকস পরে এসে আবার নেক্সট মিটিং আসি, এবার বোধহয় লাইক দেয়ার অন বি সামথিং নিউ দ্যাট আই নিড টু লার্ন অ্যাবাউট। মানে এটা নট দ্যাট বাট ওই তো মানে এবার ঠিক আছে নতুন টার্ম পাবো না, বা but then there is মানে সব মিটিং এ নতুন which is a good thing, which is definitely a good thing, but বলতেছে আর কি যে it's getting more like ঠিক আছে
প্রতি মিটিং এ নতুন এভিনিউ আমরা পাচ্ছি। ওকে, মানে মানে এই মুহূর্তে তোমাদের সব বুঝতে হবে এই ব্যাপারটা, এটা নিয়ে আমার খুব একটা মানে ওইটা নিয়ে আমি খুব একটা অ্যাংশাস না। আমি যেটা মেক শিওর করতে চাই যে আবার আমি বেশি আগায় চলে যাচ্ছে কিনা, মানে আই ওয়ান্ট টু মেক শিওর যে তোমাদের টাইম নষ্ট হচ্ছে না আর কি, এটা আমি মেক শিওর করতে মানে অ্যাজ লং এজ মানে তোমাদের মানে খুব একটা টাইম নষ্ট হচ্ছে না, আমার কোনো সমস্যা নেই, মানে ওইটা নিয়ে আমি বেশি কনসার্ন আর কি। না না, ভাই, ঠিক আছে, লাইক ঠিক আছে, না না ঠিক আছে। আমি ভাইয়া আমরা সাজ্জাদ 2 ভাই উইক ধরে প্রবাসু আপনার জন্য 2 ওয়েট করে সপ্তাহ ধরে থাকি ওয়েট করি আর কখন। কি। হ্যাঁ হ্যাঁ, উই প্ল্যান আহেড যে আমরা এই 2 সপ্তাহে কি কি কোশ্চেন আমরা কি কি পড়ছি, উই ডিসকাস, মানে আপনার সাথে ভাই মানে বসার আগে আমরা রীতিমতো নিজের মধ্যে এক দুইটা মিটিং করেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলা বুঝি নাই, সো উই ক্যান আস্ক অ্যাবাউট দিস এন্ড স্টাফ। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ মানে হ্যাঁ মানে যেহেতু আমাদের লিমিটেড টাইম মিটিং এ, কাজে বেস্ট ইউসেজ করার। আমি আরেকটা লিঙ্ক, যেটা হচ্ছে বেসিক্যালি আমার কারেন্ট কলিগের আগের চাকরির ওয়েব পেজ। সো এখানে হচ্ছে সব রিভার্সিবল সার্কিটের লিস্ট আছে। তো রিভার্সিবল মানে হচ্ছে এগুলো সব কিন্তু ইউনিটারি, ঠিক আছে? সো অ্যাডার, সাইকেল ফাংশন, গ্রে কোড, হাবি জাবি। সো তুমি যখনই একটা নতুন কম্পাইলেশন অ্যালগরিদম করবা, আমি তোমাকে বলবো যে এইগুলো কম্পাইল করে দেখো, এবং এগুলো প্রত্যেকটা কম্পাইল ভার্সন দেওয়া আছে, কাজে উত্তর দেওয়া আছে, কাজে তুমি চেক করে দেখবা তোমার আউটপুট আর ওদের আউটপুট সেম কিনা, ঠিক আছে? এই এটা পেজে দিমিত্রি মাস্টারের কাজটা, তাই দিমিত্রি না? দিমিত্রি হ্যাঁ দিমিত্রি আমাদের কলিগ, ও অ্যাকচুয়ালি আমার আইএনকিউরও কলিগ, এখানেও কলিগ। হ্যাঁ ও আচ্ছা, ভাইয়া একটা জিনিস মনে পড়লো, তো ম্যাথিউ কিষানের সাথে মাঝখানে আমার কথা হয়েছিল আইকিউ হ্যাকে। ও সো রাইট রাইট, এখানে ওগুলো বলো তো কেমন গেল ওগুলো। ও আচ্ছা আচ্ছা, আইকিউ হ্যাক ওয়াজ ওয়ান্ডারফুল। এমন তো যতগুলা হ্যাকাথন করলাম, মানে কম্পেয়ার টু দ্য লাস্ট হ্যাকাথন, দিস ওয়াজ ভেরি ওয়েল ম্যানেজড এন্ড প্রবলেম স্টেটমেন্ট ওয়াজ ভেরি ক্লিয়ারলি ডিফাইন্ড। সো দেয়ার ওয়াজ লট অফ নাইস পিপল, যারা খুব দে ওয়ার ভেরি কাইন্ড, মানে স্ল্যাকে যখনই প্রশ্ন করতাম তখনই আমরা সবাই উত্তর পেতাম, মানে নট অনলি মি, সবাই। সো ইভেন ওরা ইন পার্সন উত্তর দিত, ম্যাথিউ উত্তর দিয়েছে, ডেভিড বেকন যে ছিল, রেভ বেকন, সে উত্তর দিয়েছে, সোয়েল গোটলিয়েভ যে দিবে সে উত্তর দিয়েছে। সো দে আর ভেরি নাইস পিপল এন্ড লাইক দে মানে যেটা কি বলবো, মানে যত ডিটেলস পারা সম্ভব, মানে হ্যাকাথন পর্যায়ে লাইক ইট ওয়াজ 26 আওয়ার্স। তা 26 আওয়ার্সে লাইক আমরা অনেক প্রবলেম, লাইক যেমন আমাদের প্রজেক্ট ছিল যে নার্স স্কেজুলিং যে প্রবলেমটা আছে, ওটা তো এখন ডি ওয়েবের টিউটোরিয়াল আছে হলো বাইনারি কোয়াড্রেটিক মডেলে, বিকিউএম। সো ওরা বলেছে ডিসক্রিট কোয়াড্রেটিক মডেলে ট্রান্সফর্ম করতে। সো আমরা ওই চ্যালেঞ্জটা নিয়ে ওটা লাইক উই ডিড দ্য বেস্ট উই কুড। আমরা দুইটা কনস্ট্রেন্ট মিট করি, লাস্ট কনস্ট্রেন্টটা মিট করতে পারিনি। সো উই হ্যাড আ লট অফ কোশ্চেনস, এটা কেমনে করব না করব, বা ফর্মুলেশন অফ দ্য প্রবলেম। সো দেন দে ওয়ার ভেরি হেল্পফুল। এই তখন ম্যাথিউ কিষান একটা ইন্টারেস্টিং কথা বলেছিল। সো আই টোল্ড হিম যে আমি তো কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে, সো কিউসি ইজ অনেক কিছু নতুন, যে বিশেষ করে কোডিং পার্টটা আমার কাছে, ফিজিক্স পার্ট আই ক্যান স্টিল ক্যাচ আপ, কোডিং এ আই গেট ভেরি লস্ট। তারপর সে ইজ ইট মানে হাউ ফিজিবল ইট ইজ ফর মি টু লাইক মানে পারসু দিস, বা কেমনে মানে হোয়াটস দ্য পাথওয়ে, বিকজ সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ইউজুয়ালি ডাইরেক্ট জবে ঢুকে যায় হয়তো বা গ্রাজুয়েশন পর বা মাস্টার্স করে কিউসিতে। সো সে একটা ইন্টারেস্টিং কমেন্ট করলো। সো সে যেটা বললো যে লাইক প্রবাবলি দ্য অ্যাপ্লিকেশন অফ কিউসি ইন কেমিস্ট্রি ইজ দ্য মোস্ট ইনটিউটিভ ওয়ান, মানে সবচেয়ে বেশি অবভিয়াস। এন্ড সে যেটা বলছে যে হি প্রবাবলি অ্যাজিউমস যে ইন দ্য নেক্সট 10 ইয়ার্স এই application of QC in মানে quantum chemistry will probably be a trillion dollar industry in the next 10 years. So how right was he? বা শুনে ভালো লাগছে ডেফিনেটলি, যেহেতু আমার সাবজেক্ট ম্যাটার, বাট এরকম আর কি। সো সো হ্যাঁ ওর সাথে কি তোমার ভিডিও চ্যাট হয়েছে নাকি? হ্যাঁ, ভিডিও চ্যাট হয়েছে। সো আফটার দ্য হ্যাকাথন এন্ডেড, সো জাজিং চলেছে 4 ঘন্টা ধরে অল দ্য প্রজেক্টস। সো দেয়ার ওয়ার অলমোস্ট 30 to 40 প্রজেক্টস বা 35 প্রজেক্টস। সো এই 4 ঘন্টা ধরে হয়েছে, তখন লাইক দ্য অর্গানাইজেশন ওপেন অনেকগুলো জুম মিটিং এ রুম খুলছে। এক রুমে এক একজন ছিল। এক রুমে ছিল দেভ বেকন ছিল, এক রুমে জোয়েল গোটলিয়েভ ছিল, মানে দি ওয়েব আয়নকো সবার রিপ্রেজেন্টেটিভ ছিল আর কি। গুগলের রিপ্রেজেন্টেটিভ ছিল, এইচআরএল ল্যাবরেটরিজ এর রিপ্রেজেন্টেটিভ ছিল। সবাই সবার এক রুমে গিয়ে অনেক কোশ্চেন করতে পারতো। সো আই ওয়েন্ট ইনটু দ্য আয়নকো রুম এন্ড আস্কড ম্যাথিউ কিষান, মানে আরো আমার সাথে আরো এরকম প্রতি রুমে 10-12 জন করে ছিল, মানে যখন যে প্রশ্ন করতে চায় তখন ওই রুমে গিয়ে আর কি প্রশ্ন করতে। আচ্ছা, সো ম্যাট ছিল আমার সেকেন্ড বস আইএনকিউতে। হ্যাঁ, সো অ্যামেজিং লো, মানে আমার চেয়ে একটু হয়তো বয়স বড়, খুব বেশি বড় না। সো খুবই ইন্টারেস্টিং লোক সে কিন্তু মানে লিটারালি জুতা সেলাই থেকে চণ্ডীবার সবই পারে। মানে তুমি যদি একটা স্টার্ট আপ দাও এবং তুমি যদি একটা লোক চাও যে কিনা ধরো বিল্ডিং এর ড্রিলও করবে, আবার ধরো ওই টোটাল তোমার কোয়ান্টাম কম্পিউটারের কন্ট্রোল সিস্টেম আর্কিটেকচার ডেভেলপ করবে, ওকে দায়িত্ব সে সবই করতে হবে। যে কোথায় চেয়ার বানাতে হবে কাঠ কেটে, কোথায় আর্কিটেকচার ডিজাইন করতে হবে, মানে ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার সিস্টেম, মানে ও সবই পারে। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, ও গানও করতে পারে, ও মানে অনেক কিছু করতে পারে। সে পারে না মনে হয় এরকম কিছু কাজ নেই। ওর আবার একটা চকলেট কোম্পানিও আছে, আমরা ফ্রি চকলেট পাই। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। হ্যাঁ,
Yeah. So yeah, so regarding that comment, হ্যাঁ মানে যেমন আমি যে সার্কিটটা দেখালাম মানে ওটা কি আমি আসলে অরবিটাল গুলো ম্যাপ করেছি, রাইট? আমি কোয়ান্টামের এক একটা কিউবিট এক একটা অরবিটাল ম্যাপ করেছি। তো এটা খুবই ন্যাচারাল এই অর্থে যে কোয়ান্টাম প্রবলেম গুলো হচ্ছে কমপ্লেক্স, মানে কোয়ান্টাম প্রবলেম গুলো হিলবার্ট স্পেসে ডিফাইন, এবং কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে হিলবার্ট স্পেসে। কাজে হিলবার্ট স্পেস টু হিলবার্ট স্পেস কিন্তু খুব ইজিলি ন্যাচারালি ম্যাপ করা যায়, হ্যাঁ, কারণ দুটাই সেম স্পেস। কম্পিউটার সায়েন্স প্রবলেম যেগুলো লেটস অপটিমাইজেশন প্রবলেম কি হয়, বাইনারি স্পেসে আছে না হয় রিয়েল স্পেসে আছে, আর তুমি ম্যাপ করছো হচ্ছে হিলবার্ট স্পেসে। সো ইটস এ চ্যালেঞ্জ, কারণ হিলবার্ট স্পেস কিন্তু রিয়েল স্পেসের চাইতে এক্সপোনেনশিয়ালি লার্জ। তো কাজে এটা কিন্তু কাউন্টার ইনটুইটিভ যে ধরো তোমাকে আমি বললাম যে এই খড়ের গাদায় একটা সুচ আছে, তুমি সুচটা খুঁজে বের করো, তুমি যেটা করলো সেটা হচ্ছে ওই খড়ের গাদাকে তুলে আরেকটা বড় খড়ের গাদার মধ্যে আবার এলোমেলো করে দিলা, তারপর বললো আচ্ছা এখানে খুঁজি। সবাই বলে কি ব্যাপার, তুমি খড়ের গাদায় সুচ খুঁজছো, বললাম তুমি এটাকে আরো বড় খড়ের গাদায় কেন রাখলা? তো কাজে ওইখানে কিন্তু একটা ট্রিক আছে, এই ট্রিকটা হচ্ছে তোমাকে বড় খড়ের গাদায় তুমি রাখবা হচ্ছে এই উদ্দেশ্যে যাতে তোমার খোঁজার কষ্টটা কমে যায়। তো কখন খোঁজার কষ্ট কমবে, অর্থাৎ ঠিক কিভাবে একটা রিয়েল স্পেস প্রবলেমকে কমপ্লেক্স স্পেস প্রবলেমে ম্যাপ করলে তোমার অ্যাকচুয়ালি কম্পিউটেশনাল অ্যাডভান্টেজ হবে, এটা ইটসেলফ একটা ওপেন প্রবলেম, এবং আমরা এখনো সেটা পুরোপুরি জানি না। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে এটা ইনটুইটিভ, কারণ আমরা অলরেডি জানি যে কেমিস্ট্রির প্রবলেমগুলো হিলবার্ট স্পেসে ডিফাইন, কাজেই তোমার ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে সলভ করতে হলে এক্সপোনেনশিয়াল অ্যামাউন্ট অফ রিসোর্স মেমোরি লাগে, টাইম না মেমোরি লাগে। টাইম তো এখন আমরা আসছি যাই নাই, আমরা মেমোরিতেই এখন ম্যাপিং এ মেমোরি লাগে। তো কাজেই এটা খুবই ন্যাচারাল যে যেহেতু এটা এক্সপোনেনশিয়াল অ্যামাউন্ট অফ মেমোরি লাগে, কোয়ান্টাম ছাড়া কোনো ওয়ে নাই। কিন্তু ক্লাসিক্যাল প্রবলেমগুলো ম্যাপিং করতে কিন্তু এক্সপোনেনশিয়াল মেমোরি লাগে না, খুঁজতে টাইম লাগে হচ্ছে এক্সপোনেনশিয়াল, মেমোরি কিন্তু এক্সপোনেনশিয়াল লাগে না। কাজেই তুমি যখন পলিনোমিয়াল মেমোরি লাগে এরকম একটা প্রবলেমকে তুমি এক্সপোনেনশিয়াল ক্যাপাসিটি ওলা স্টোরেজ ক্যাপাসিটি একটা স্পেসে এমবেড করলা, শুধু যাতে করে টাইমটা এক্সপোনেনশিয়াল থেকে খুব পলিনোমিয়ালে আসবে, it's an additional complexity, এবং we still don't know how to deal it cleverly. So obviously এই কাজে ম্যাথ যেটা বলেছে, this is the reason behind that. ঠিক আছে, আমি কি ভেজা ভেজা করে আছি নাকি কিছু সেন্স মেক করছে? কিছু দূর বুঝতে পেরেছি। আর যেটা সেকেন্ড কমেন্টটা ছিল, ওয়াজ হি মানে লাইক সে বলছে ইটস ভেরি মানে প্রবাবল যে এই কাজটা হবে, যে ইট উইল বি $1 trillion ইন্ডাস্ট্রি। মানে আই ওয়াজ ভেরি লাইক অবাক হয়েছিলাম যে আসলে $1 trillion বললো না, আই হার্ড রং, বাট না অ্যাকচুয়ালি সো তুমি এভাবে চিন্তা করে দেখো যে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি সাইজ নাইট্রোজেন ফিক্সিং প্রবলেম, মানে এটা সবাই কথা বলে, অ্যালেনও কথা বলছিল, অ্যালেন অ্যাসপারাগুজিক যে অ্যালান হচ্ছে লাইক এলেনের সব দাদু ভাই আর কি, গ্লোবাল ফার্টিলাইজার মার্কেট। সো আই হ্যাভ নো আইডিয়া এগুলো কত সাইজ। সো ইনক্রিজ করা হচ্ছে রাফলি 4% রেটে ফার্টিলাইজার মার্কেট। এখানে নাম্বার তো পাচ্ছি না, বাট একটা গ্রাফ থাকলে ভালো হতো। মার্কেট সো এটা তো আমরা সবাই এগ্রি করি যে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাই না? ওকে, হ্যাঁ, আমাদের দেশের পার্সপেক্টিভটা খুবই ইম্পর্টেন্ট অ্যাগ্রো বেসড প্রোডাক্টের জন্য। রাইট। So market concentration, I'm trying to understand if there are numbers. So global fertilizer market হবে 2026 সালে $200 billion মার্কেট। সো জাস্ট খালি একটা সেক্টর ফার্টিলাইজার, এর বাইরে আরো কত কিছু আছে, তাই না? ধরো ফটোভোল্টেক সেল, মানে সোলার পাওয়ার, ওই যে ফটোভোল্টেক সেলটা তুমি কিভাবে পারফরমেন্স বাড়াবা। তারপর ধরো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তুমি কিভাবে পারফরমেন্স বাড়াবা। তাও ধরো এই যে সব যে এখন ইলেকট্রিক্যাল ভেহিকেল হচ্ছে, লিথিয়াম হাইড্রাইড যে লিথিয়াম আয়ন ব্যাটারির যে পারফরমেন্স, সেটা তুমি কিভাবে বাড়াবা। মানে যত রকমের তোমার পাশে কেমিস্ট্রি এবং ম্যাটেরিয়াল সায়েন্স প্রবলেম আছে, মানুষ ম্যাক্সিমাম কিভাবে সলভ করে? মানুষ সর্বোচ্চ যেটা করে ডেনসিটি ফাংশনাল থিওরি ইউজ করে, রাইট? তুমি কি এখন পর্যন্ত এমন কোন কেমিস্টকে দেখছো যে ডিএফটি নিয়ে খুব প্রাউড ফিল করে যে ইয়াহু আমি দুনিয়ার সব প্রবলেম সলভ করে ফেলছি এটা দিয়ে? না, ইটস ভেরি এক্সপেন্সিভ। ইটস ভেরি এক্সপেন্সিভ, এবং এটার অ্যাকুরেসি
কিন্তু খুব আহামরি না। হুম হুম হুম। কারণ আছে, কারণটা হচ্ছে তুমি কেমিস্ট্রি প্রবলেম সলভ করতে চাচ্ছ মানে কি? তুমি কোয়ান্টাম মেকানিক্স প্রবলেম সলভ করতে চাচ্ছ। ইটস হিলবার্ট স্পেস প্রবলেম, ইটস নট এ রিয়েল স্পেস প্রবলেম। তোমার তোমার পেন্টিয়াম প্রসেসর তো রিয়েল স্পেস প্রবলেম সলভ করে, ওটা তো কমপ্লেক্স ভেরিয়েবলটাকে রিয়েলে ম্যাপ করে তারপর ডিল করে, তো ওখানেই তো কস্ট বেড়ে যাচ্ছে। তো ইট ইজ এ বিগ প্রবলেম। মানে টোটাল গ্লোবাল জিডিপির, আমার মনে হয় এটা কারা বলছে, জেপি মর্গান চেজ বলছে যে গ্লোবাল জিডিপির 50% আসে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড রেজাল্ট থেকে, এরকম একটা কি কথা আছে না? আমি এক্সাক্ট আমি ওই যে 40 পাতার যেটা বাংলা আর্টিকেল লিখেছিলাম ওখানে আমি এটা কোট করেছিলাম যে সম্ভবত গ্লোবাল জিডিপির অলমোস্ট হাফ আসে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড রেজাল্ট থেকে। সো এগুলো খুবই ন্যাচারাল যে কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড প্রসেস যেগুলো আছে, এক্সরে মেশিন থেকে শুরু করে ফার্টিলাইজার, সবগুলোই তোমাকে যত বেশি অপটিমাইজ করবো তত তোমার সেভিংস ভালো হবে, পারফরমেন্স ভালো হবে। এবং অপটিমাইজ করতে হলে তোমার কোয়ান্টাম কম্পিউটার ইজ দ্য অনলি নোন ওয়ে আউট ফর দ্য ফিউচার। এর বাইরে আর কিছু আমরা এখনো জানি না। সো দ্যাটস দ্য রিজন। ডাজ ইট মেক সেন্স? হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, আমি একটা জাস্ট হচ্ছে একটু ইন্টারাপ্ট করি। একটা কোশ্চেন ছিল যে ওই আপনি একটু আগে বললেন দেয়ার আর লাইক সো মেনি ইন্টারেস্টিং প্রবলেমস লাইক টু সলভ, যেমন অ্যাগ্রো বেসড একটা প্রবলেম আছে, তারপরে ধরেন ওই যে ফটোভোল্টাইক সেল, তারপরে এই যে কোয়ান্টাম কম্পিউটিং এ যেমন ধরেন হচ্ছে কিউবিট ম্যাপিং এর একটা প্রবলেম, অ্যাপ্লিকেশনস। মানে আমি ধরেন হচ্ছে আমি তো জাস্ট ট্রিপলি থেকে হচ্ছে আন্ডারগ্রেড শেষ করলাম, তো হ্যাঁ লাইক দেয়ার আর সো মেনি অপশনস ফর মি। অথবা ধরেন আমরা যারা ওই যে ফিজিক্স ট্রিপলি সিএসসি আছে, তো মানে হায়ার স্টাডিজ বা স্পেশালাইজেশনের জন্য যখন আমি একটা কিছু চুজ করব যে লাইক কোনটা নিয়ে কাজ করব, কোন দিকে যাব, এই ডিসিশনটা কি হবে না মানে when you find everything interesting, মানে আমি এটা নিয়ে আসলে খুবই বদার্ড, মানে আমি কোশ্চেনটা এটা হচ্ছে সিলি লাগতে পারে বাট আচ্ছা, আমি হ্যাঁ আমি এগ্রি, এবং আমি এই ব্যাপারটা নিয়ে একটু কমেন্ট করতে চাই যে হচ্ছে যে মানে এটা বিশেষ করে মানে যেমন যেটা হয় সেটা হচ্ছে, আমি প্রশ্নটা আরেকটু বড় করে দেখি। যেমন এই যে একটু আগে শিহাব ভাই বললো যে টাইম নষ্ট হচ্ছে নাকি, তো উই আমরা খুব তাড়াতাড়ি কোনো একটা পিএইচডি প্রোগ্রাম বা বাইরে কোথাও একটা কোয়ান্টাম রিলেটেড প্রোগ্রামে অ্যাপ্লাই করা শুরু করতে চাই। তো এটা হলে যেটা হবে সেটা হচ্ছে আমরা একসাথে অনেক কিছু শিখতেছি, আবার এটা মানে সবকিছু টাইম যেরকম নষ্ট হবে বলতেছি, নষ্ট হবে না। তো এইটার জন্য মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা যদি কখনো মাঝে মাঝে এরকম অ্যাডভার্ট পাই কিউসি রিলেটেড, যেগুলো আমি অনেক সময় রিচ করতে পারি না, তো আমরা যদি কখনো পাই বা শিয়াব ভাই যদি কখনো পায়, সেটা হচ্ছে আমাদের যে ক্যারিয়ার যে চ্যানেলটা আছে সেখানে আসলে শেয়ার করা উচিত এবং বলা উচিত, একটু কমেন্ট করে দেওয়া উচিত যে বিশেষ করে শিয়াব ভাইয়ের যদি অ্যাডভার্টটা চোখে পড়ে কমেন্ট করা উচিত যে এই ফিল্ডে এই বা এই ল্যাবে এই কাজটা হয় আর কি। তখন হয়তো আমরা বুঝতে পারবো যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই ল্যাবে তাহলে এই রিলেটেড কাজ হয়, তার হচ্ছে এগুলো হয়, কারণ এগুলো হিউজ একটা এক্সপান্ড একটা জিনিস। এবং আমি চাইলেও সবগুলো নিয়ে করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত একটা পার্টিকুলার ল্যাবে ঢুকতেছি, দেখা যাবে আমি ওইটা নিয়ে কাজ করতেছি এবং ওইটা শেষ পিএইচডি করে বের হচ্ছি আর কি। আচ্ছা এটা অনেক কাঠখড় পুড়িয়ে আমি অ্যাকচুয়ালি শিহাব ভাইকে আমি পার্সোনালি ডিএম করেছিলাম যে না, আমার মনে হচ্ছে ম্যাথমেটিক্সটাই যাওয়া উচিত। তো তো ওটা নিয়ে যদি একটু কমেন্টস বা আর আর বিভিন্ন জিনিস নিয়ে যদি একটু কমেন্ট করেন খুব ভালো হয়। সো আমি আমি আদৌ শিওর না যে আমি আসলে এটাতে কোয়ালিফাইড কিনা, এই অর্থে যে আমি যখন স্টুডেন্ট তখন আসলে এইসব কোনো প্রবলেমই ছিল না, কারণ কোনো চাকরি নাই, কাজে কোনো টেনশনও নাই। মানে আমরা ফোর্থ ইয়ার পিএইচডি পর্যন্ত আমরা জানতাম হচ্ছে ওকে পাশ করে মাস্টারি করবো, দ্যাটস ইট। এটা আসলে খুব র্যাপিডলি হয়েছে। তো আমি একটু চিন্তা করে বলি। সো সো আমি 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 চিন্তা করি, আমি যখন যেমন আমার সাথে এবার একজন ইন্টার্ন করবে, সো আমাকে তো রিক্রুটিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আমাদের চিন্তাটা কি ছিল, আমি বেসিক্যালি মানে আমরা আমরা অত কিছু চিন্তা করি নাই সে কোয়ান্টাম কম্পিউটিং এর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা, হচ্ছে ইন্টার্নশিপের জন্য, ফুল টাইম এক্সপিরিয়েন্সের জন্য না। আমি যেটা মেক শিওর করেছি সেটা হচ্ছে যে সে মানে লিনিয়ার অলজেব্রা সাম ব্যাকগ্রাউন্ড মানে ফিজিক্স আর কম্পিউটার সায়েন্স বা কোনো একটাতে সলিড ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আমি ধরে নিয়েছি আমরা এখন এই ফেজে আছি যে মানুষকে অ্যাকচুয়ালি চাকরিতে এসে কোয়ান্টাম কম্পিউটিং শিখতে হবে, আমরা এখনো আমার কাছে মনে হচ্ছে এটাই। বাট ইয়া মানে তোমরা অনেক বেটার পজিশন আছো, তোমরা অ্যাকচুয়ালি প্রপার স্কুলিংটা হবে ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে। সো এরিয়া চুজ করার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যদি তোমরা যেতে চাও, ইন্ডাস্ট্রি দুই রকম আছে এখানে, রাইট? একটা হচ্ছে একটা গ্রুপ যারা হচ্ছে হার্ডওয়্যার বানায়,
তো যারা হার্ডওয়্যার বানায় তাদের হার্ডওয়্যার রিসার্চ গ্রুপ আছে, থিওরি রিসার্চ গ্রুপ আছে। আর একটা হচ্ছে যারা মোর ফোকাসড অন অ্যাপ্লিকেশন, লেটস সে জেপি মর্গান চেজ অর বোয়িং। সো ওরা হচ্ছে ওদের প্রবলেমগুলো কিভাবে কোয়ান্টাম কম্পিউটার প্রপারলি ম্যাপিং হবে, বেস্ট ম্যাপিং হবে, ওটা ওদের মেইন টার্গেট, রাইট? সো আই গেস আমি একটু চিন্তা করে বলি, অবশ্যই ওইসব জায়গায় চাকরি বেশি, মানে কারণ হার্ডওয়্যার বানায় কারা? হার্ডওয়্যার বানায় হচ্ছে আর্নকিউ, গুগল, তারপর হচ্ছে আইবিএম, মাইক্রোসফট, অ্যামাজন, 5টা, রাইট? একিউটি, মানে আমি নর্থ আমেরিকা বলছি, আমি আসলে ইউরোপ অত ভালো জানি না। রিগেটি কি বুঝি না? রিগেটি, তারপরে চায়নাতে আছে 2-3টা কোম্পানি। সো সব মিলে কত, ম্যাক্সিমাম 10টা কোম্পানি মানে হার্ডওয়্যার বানায়, মানে মেজর কোম্পানি 10টা। সো ফ্রম এ লজিক্যাল পয়েন্ট অফ ভিউ, তার মানে হচ্ছে হার্ডওয়্যার বা কমপ্লিটলি থিওরিটিক জব হচ্ছে কম সংখ্যায়, আর হচ্ছে কোয়ান্টাম অ্যাপ্লিকেশনের জব হচ্ছে বেশি। কারণ আইবিএম এরই অনেক ক্লায়েন্ট আছে 200-র উপরে, মানে আইবিএম এর সাথে রিসার্চ এগ্রিমেন্ট আছে, কাজে 200টা গ্রুপের প্রত্যেকটাতে তো অ্যাটলিস্ট একটা করে কোয়ান্টাম অ্যালগরিদম লোক লাগবেই, হার্ডওয়্যারের লোক লাগবেই না। সো ফ্রম এ লজিক্যাল পয়েন্ট অফ ভিউ, কিন্তু আমার মনে হয় যেটা, মানে এগেইন এটা একেবারে ব্যক্তিগত মতামত, এগ্রি করতে হবে না, যে চাকরিটা কোন সেক্টরে যাবে এইটা এটা এটা মাথায় রাখা উচিত, কিন্তু এটাকে ড্রাইভিং ফ্যাক্টর, মানে ডিসিশন মেকিং এর জন্য এটাই ডিল ব্রেকিং এরকম ফ্যাক্টর না হওয়াটাই মনে হয় বেটার। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোনটা করে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছ, কারণ তোমাকে তো 6 বছর এই প্রবলেমটা নিয়ে কাজ করতে হবে। তো তুমি যদি প্রবলেমটা নিয়ে আনন্দ না পাও, 6 বছর ধরে একটা বোরিং জিনিস নিয়ে কাজ করা আসলে খুব কঠিন। সো যেমন আমার ক্ষেত্রে বলি, আমি যখন প্রথম অ্যাপ্লাই করি, আমি বস্টন ইউনিভার্সিটিতে একটা এক্সপেরিমেন্টাল গ্রুপে চান্স পেয়েছিলাম, আর এটা হচ্ছে মেরিল্যান্ডে, এখানে পিওরলি থিওরি আমার প্রফেসর। আমি চিন্তা করেছি যে আমার প্ল্যান আছে কোনো এক সময় বাংলাদেশে আসবো, বুড়া হয়ে না, মানে অ্যাটলিস্ট যেন কিছুটা ক্যারিয়ার বাকি থাকে। তো বাংলাদেশে ওই সময়ও একটা হার্ডওয়্যার ল্যাব সেট আপ করা অনেক একটু টাফ হবে। কাজে আমি যদি থিওরিতে থাকি, তাহলে আমার জন্য বাংলাদেশে এসে কাজ কন্টিনিউ করাটা ইজিয়ার হবে। এবং অন টপ অফ দ্যাট আমি থিওরি এনজয় করেছি। আমি এক্সপেরিমেন্টাল থিওরি দুইটা আমি 50-50 এনজয় করেছি, এরকম না যে কোনোটাতে আমার স্পেশাল প্রেফারেন্স আছে। তো সেই দিক থেকে চিন্তা করলে আমার জন্য ইট ওয়ার্কড আউট ফর মি। ইট ইজ সামথিং যেটা কিনা আমি এনজয় করি, এবং একটা প্র্যাকটিক্যাল প্যারামিটার আছে, সেটা হচ্ছে আমি এটা নিয়ে সাপোজ যদি আমি বাংলাদেশে মুভ করি, আমি যেন কন্টিনিউ করতে পারি। কিন্তু এই পার্সোনাল লাইফের প্যারামিটার গুলো এক একজনের এক এক রকম। তো আমার মনে হয় তোমার ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি এটা এনজয় করতেছো কিনা, এটা হচ্ছে তোমার ফার্স্ট থিং তোমাকে মাথায় রাখতে হবে, বাকি সবকিছু আসলে পরে আসে। ডাজ ইট মেক সেন্স? ভাইয়া জাস্ট হচ্ছে একটু ফলো আপ করি, মানে সমস্যাটা হচ্ছে এইখানে হয়, মানে এখন একটু হয়তো ফিলোসফির দিকে চলে যাবে, যে লাইক মানে এইদিকে রিসার্চের ব্যাপারটা হচ্ছে সবগুলাই তো ইন্টারেস্টিং, যেইটাতে আপনি ডাইভ একটু বেশি একটু মানে ডিপলি ডাইভ করবেন, যেমন হচ্ছে অ্যালগোরিদম, অ্যাপ্লিকেশন, ভেরি ইন্টারেস্টিং স্টাফ। তারপরে যে হার্ডওয়্যার বানাচ্ছে, দিজ আর অলসো ইন্টারেস্টিং, মানে এইখানে হচ্ছে সমস্যাটা, নাথিং ইজ বোরিং এট দিস মোমেন্ট। না, তাহলে লিটারালি কয়েন টস করো, ইট ডাজন্ট হার্ট। আমি এরকম করছি, কয়েন টস করছি অথবা অ্যালফাবেটিক্যালি আগাইছি, এরকম হতেই পারে। আচ্ছা ভাই, জাস্ট একটা মানে বাজে প্রশ্ন, সেটা হচ্ছে এই ইউএমবিসি থেকে আমি অ্যাপ্লাই করব নাকি ফল 22 বা এরকম কিছুর জন্য? কেমন নিবে এরা? সো ইউএমবিসি তে মানে ডেফিনেটলি তোমাদের সবারই হবে, কিন্তু কথা হচ্ছে তুমি কার সাথে আলাপ করবা। আমার প্রফেসরের বয়স হচ্ছে অলমোস্ট 90, তো আমি ধরে নিচ্ছি সে আর নতুন স্টুডেন্ট নিবেন। আমার যেটা অ্যাডভাইজার ছিল, আমার কো অ্যাডভাইজার যে মিল্টন হ্যালেন, তার বয়সও 90, সে নিবে না। বাট সে যে ইনস্টিটিউটটা সে চালায়, ওই ইনস্টিটিউটটা তো ওটা এনএসএফআর, ওটা খুবই ওয়েল ফান্ডেড ইনস্টিটিউট, এবং ওখানে কন্টিনিউয়াসলি কোয়ান্টামের প্রজেক্ট চলে। সো ইন দ্যাট সেন্স ওই ইনস্টিটিউটে যদি প্রপার একজন অ্যাডভাইজার থাকে, অ্যাজ লং এজ ওই ইনস্টিটিউটে প্রপার একজন অ্যাডভাইজার থাকে, ওই ইনস্টিটিউটের আন্ডারে তুমি যদি যাইতে পারো, যেটা এটার নাম হচ্ছে কার্টা বলে, মানে সেন্টার ফর অ্যানালিটিক্স অর সামথিং, ওইটার আন্ডারে অনেক টাইপের প্রজেক্ট আছে ক্লাসিক্যাল কোয়ান্টাম। ওই ইনস্টিটিউটের থ্রুতে যেতে মানে দুইটা ব্যাপার আছে, তাই না? একটা হচ্ছে তোমার অ্যাডভাইজার, একটা হচ্ছে তোমার সাস্টেইন ফান্ডিং, দুইটাই ইম্পর্টেন্ট।
আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার অ্যাডভাইজার আমার জন্য অলওয়েজ ওই বেসিক্যালি অ্যালগরিদমের টিএ শিপটা আমার জন্য সে অলওয়েজ রেখে দিচ্ছিল। সো টাকা পয়সার দিক দিয়ে সমস্যা হয়নি। সো ইউএমবিসি তে আমি তোমাকে এনকারেজ করবো, বাট বাট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে যদি ইউএমবিসি তে অ্যাপ্লাই করো তুমি আমাকে আগে থেকে জানাবো, কারণ আমি তখন যেটা করবো সেটা হচ্ছে প্রফেসর হ্যালামের সাথে কথা বলে দেখবো যে এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে তুমি ফান্ডিং পাবা কিনা। আমি আগে থেকে এই কথা বলে দেখবো, ঠিক আছে? ওকে। ওটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি মানে এটা একটু শুনতে রুট শোনায়, কিন্তু ধরো 90 বছর বয়সে একটা মানুষের সাথে তুমি পিএইচডি করবা কিনা এটা হচ্ছে কথা, রাইট? কারণ তোমার পিএইচডি তো 6 বছর ধরে তো তাকে বেঁচে থাকতে হবে। আর ওটা কিছু আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝতে পারছি। এটা নিয়ে আমরা খুব জোক করি আর কি, যে আমার হ্যালেম যে সে সে আমার খুবই নাইস লোক। সে বলে কি যে একদিন আমি তো টেসলা অর্ডার করে দিলাম, একজন বলে যে তুমি তো জানো যে ওরা 3 বছরের আগে ডেলিভার করতেছে না, রাইট? যে তুমি তুমি কি 3 বছর থাকবা এরকম, একদম একজন দুষ্টামি করে জিজ্ঞেস করছে আর কি, বলে যে এটা একটা ভালো প্রশ্ন বলছো। মানে দের ইজ রিজন এই লোক কিন্তু এখন আর 5 বছরের গ্রান্ট গুলো অ্যাপ্লাই করে না। সে বলছে আমার বয়স 90, আমি 5 বছর অ্যাপ্লাই করতে তো সমস্যা, সে 3 বছরের গ্রান্ট অ্যাপ্লাই করে, এরকম আর কি জিনিসটা। মানে আহ, উম, মানে হ্যাঁ, মানে আসলে ভালো অ্যাডভাইজার এটা আসলে বাংলাদেশ থেকে বা ভারত থেকে বের করাটা খুব টাফ। আমেরিকায় যেটা হয় ওরা প্লেনে করে গিয়ে উড়ে এসে দেখা করে যায়, এটা তো আসলে এত টাকা খরচ করে শুধু অ্যাডভাইজার কেমন এটা দেখার জন্য টাফ। তো স্কাইপে কথা বললে হয়তো কিছু বোঝা যাবে আর কি। আচ্ছা ভাই এখানে একটা কোশ্চেন আছে। সো বেসিক্যালি কি ওই দেশে কি লাইক রিটায়ারমেন্ট এজ নাই, যেহেতু 90s এ সে মানে ফান্ডের জন্য বা ইউনিভার্সিটিতে আছে? তুমি এই কথা বলো 99-এ, এবছর না গত বছরই তো মনে হয় নোবেল পাইলো লিথিয়াম আয়ন ব্যাটারির উপর, এখনো না ল্যাবে ওটা তো যায়। নোবেল তো তোমার না পোস্ট এখনো রিটায়ারমেন্ট ল্যাবে যায়, পাওয়া যায়। হ্যাঁ, না এখনো ওই ল্যাবে লোক যায়। ওই লোক অ্যাক্টিভ রিসার্চার। মানে তুমি যখন টেনিউর হয়ে যাবো এরপর, মানে তুমি যদি রিটায়ার না করো তোমাকে কেউ কিছু করবে না, তুমি যখন টেনিউর পেয়ে যাবে। মানে প্রফেসরদের জব সেফটি আছে। আচ্ছা ভাই, না আপনি কি আজকে ইটস অনেকক্ষণ ফ্রি মানে নেই? ইটস মানে ইন্সপায়ারিং আর কি, যে এত বছর বয়স হয়ে গেছে হি ইজ স্টিল ওয়ার্কিং অন হোয়াট হি লাভস, বা যেটা তার কাছে ইন্টারেস্টিং লাগে হ্যাঁ, এত এটা বছর। এটা ওইভাবে ইন্টারেস্টিং, ফাইন্যান্সিয়ালি ইন্টারেস্টিং। মানে মানুষ নর্মাল কি করে 65 বছর বয়সে রিটায়ার করে জমানো টাকার উপর বাকিটা চলে, আর সে সে জানেও না সে হ্যাঁ হ্যাঁ কবে তার জমানো টাকা ধরতে পারবে, হ্যাঁ। এরকম আর কি। হ্যাঁ, ইয়া সাজ্জাদ, তুমি কি কিছু বলছো? মানে বলতেছিলাম ভাই, আপনি কি ফ্রি আজকে? না, আমি আজকে ফ্রি না, আমি ওই পিচ্ছি এখনো ঘুম থেকে উঠে না। আমি ভাবছি, আমি এখনো শিওর না আমি কি এখন আচ্ছা ওয়ার্কআউট করবো নাকি ব্রেকফাস্ট রান্না করবো, দেখি কি করা যায়। আচ্ছা, আহ, আমার আমার একটা প্রশ্ন যেটা ছিল, যেটা হচ্ছে আমি শিহাব ভাইকে যেটা পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম, যদি এটা সবার অনুমতি নিয়ে যদি এটা একটু ডিসকাস করা যেত খুব ভালো হতো। কর। হ্যাঁ, তো সাজ্জাদের লোকাল হ্যামিল্টনিয়ানের প্রবলেমটা মনে হয় না আজ হবে, তাহলে এটা তো আচ্ছা, মানে তুই প্রশ্ন করার আগে আমি জাস্ট দুইটা জিনিস বলি। সেটা হচ্ছে হ্যাঁ। লাস্ট মিটিং এ হচ্ছে আমাদের প্ল্যান ছিল গ্রাফ থিওরির বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলা। তো আমি যেটা হয় হচ্ছে নাই। গিয়ে, না না না, আমি বলি, আমি বেশ একটু পড়াশোনা করছি। সেটা হচ্ছে মনোয়েড, তারপরে বাইনারি অপারেশন, তারপরে গ্রাফ থিওরি, এগুলো থেকে কিভাবে হচ্ছে জেনারেটর, তারপরে স্টেবিলাইজার, এই জিনিসগুলো আসে। তো আমার ইচ্ছা ছিল শুরুতে একটু কথাবার্তা বলার, বাট সামহাউ আই এম সরি যে আমার এখানে লোডশেডিং একটা ঝামেলা হয়েছে এটা। তো ওইটা নিয়ে একটা ছিল আর কি। আর আজকে যে জিনিসটা হলো সেটা হচ্ছে ওইটা তো একটা বাকি থাকলো। যদি নেক্সট মিটিং এ হয়তো আমরা এটা নিয়ে কথা বলতে পারবো না, যদি পারি তো বললাম, মানে আজকে হয়তো পারবো না, কিন্তু নেক্সট মিটিং এ আমি ওটা নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, নেক্সট মিটিং এ আমরা লোকাল তাহলে শুরুতে ওটা হ্যামিল্টনিয়ানটা, নিয়ে কাজ করি। হ্যাঁ, শুরুতে এই দুটা ইস্যু কভার করি নেক্সট মিটিং এ। হ্যাঁ, আর লোকাল হ্যামিল্টনিয়ার যে দুইটা প্রশ্ন ছিল আমার, সেটা আমি নেক্সট মিটিং এ আবার করবো, পরে সে আপনি উত্তর দিয়ে। ওকে, ওকে, সমস্যা নেই। ঠিক আছে। আর কি কোনো প্রশ্ন আছে? তুর্বাসু যে এটা ও, প্রশ্ন হ্যাঁ, বলতে চাচ্ছেন, তুর্বাসু এখন বলো। বলতে পারিস তুর্বাসু। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আমি মনে হয় আমি মোটমাট একটা পাথ ফিক্স করে নিতে পেরেছি, যে আমি হয়তো নয় অ্যালগরিদমিক্স এর দিকে যেতে চাইছি, বা যে ম্যাথ হেভি যে যে কমপ্লেক্সিটির দিকে যেতে চাইছি। তো আপনার এই যে লাইন অফ ওয়ার্ক যেটা আপনি করছেন, যে ইউর ইনটু অ্যালগরিদমিক্স উইথ আ হিন্ট অফ প্র্যাকটিক্যাল কোয়ান্টাম কম্পিউটিং, এই জিনিসটা আমার আমার খুব অ্যাট্রাক্ট করেছে। তো আই আই ওয়ান্ট টু ফলো দ্যাট পাথ। মানে আপনার আপনার যে যা যা করেছেন, ফর এক্সাম্পল আপনি যখন পিএইচডি তে করেছিলেন তখন you dealt with complexity theory, you dealt with the hidden subgroup problem, and
I want to follow that path. So how do I groom myself for that transition or for that thing? সো আই থিঙ্ক সেক্ষেত্রে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে আমি তিনজন কয়েকটা প্রফেসরের নাম বলি, এদের রিসেন্ট কাজগুলো আগে তুমি রিভিউ করো। তো লেস ফর নেক্সট 1 উইক অর 2 উইকস, তখন তুমি বুঝতে পারবো যেটা সেটা হচ্ছে ওই টাইপের ওখানে এখন যেসব ওপেন প্রবলেম সেগুলো নিয়ে তুমি ইন্টারেস্টেড কিনা। মানে ঠিক আছে। তো একজন হচ্ছে স্কট অ্যারনসন, অফকোর্স অ্যারনসন, তারপর হচ্ছে থমাস ভেদিক, তারপর হচ্ছে অ্যান্ড্রু চার্লস টি আনন্দ। ভাই আপনি কি আমাদের এই ড্রিম দেখতে বলতেছেন আমরা এদের ল্যাবে কাজ করব? আমি যেটা বলছি সেটা হচ্ছে ওরা যেসব প্রবলেম নিয়ে ওপেন প্রবলেম নিয়ে কাজ করছে ওগুলো একটু তোমরা রিভিউ করো। এখন কার সাথে কাজ করবো এটা তো আরেকটা প্রশ্ন, এবং সেক্ষেত্রে হয়তো অন্য কারোর সাথে তুমি কাজ করতে পারো, কিন্তু অ্যাজ লং এজ ইউ আর চেজিং দ্য সেম প্রবলেমস, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। তো কে কে আসলো? স্কট অ্যারনসন, থমাস ভিদিক, অ্যান্ড্রু চার্লস, একটা হচ্ছে আই থিঙ্ক দিস আর গুড এনাফ। সো এদের ধরো গত 2 বছরের পাবলিকেশন গুলো তোমরা দেখো, হ্যাঁ, গত 1 বছর বা 2 বছরে দেখে দেখো যে এগুলোর ব্যাপারে তোমার রিয়াকশন কি, বা তুমি কি এগুলো আসলে পার্সিউ করতে চাও কিনা। সো এবং মেবি নেক্সট মিটিং এ আমরা কারো যদি এই 5 জনের কাজের কোনো একটা ব্যাপারে কোনো কোশ্চেন থেকে আমরা নেক্সট মিটিং এ সেটা অ্যাড্রেস করলাম। হাউ অ্যাবাউট দ্যাট? আচ্ছা ভাই, আমার ফিল্ডের জন্য তো অ্যালেন অ্যাসপারো গুজিক আছে, আর হলো গার্নেট কিনলিকচেন আছে, এরকম কি আরো কারোর নাম কি মাথায় আছে ভাই আপনার? যে অভিনব কান্ডালা। সো এটা হচ্ছে আমি ইসমামকে দিচ্ছি। ইসমাম, অ্যালান, অভিনব, রায়ান বাবুশ, আর কে? অ্যালান মানে হচ্ছে অ্যালান এসপেরিগুজি, অভিনব, রায়ান বাবুশ, let me think about it. আর কে আমি আরেকটু চিন্তা করে যদি পাই দিব, বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট ইউ শুড স্টার্ট উইথ দিস। হ্যাঁ শিওর ভাই। ভাই গার্নেট কিনলিকচানকে কি চিনেন? উনি কেল থেকে আছেন। উনি মোস্টলি কোয়ান্টাম কেমিস্ট্রি বেস প্রবলেমস করেন, বাট রিসেন্টলি উনি দেখলাম কয়েক বছরে কিউসি তে মুভ করছেন। মানে মুভ আমি না, মানে চিনি না, বাট আমি ডেফিনেটলি দেখবো। ও আরেকজন হচ্ছে কেন ব্রাউন, সে হচ্ছে ডিউক, ও হচ্ছে অ্যাকচুয়ালি কেমিস্ট আর কি। সে হচ্ছে খুবই মানে আমার দেখা সবচেয়ে ভালো মানুষগুলো একটা, কেন ব্রাউন, ওর কাজ দেখতে পারো। ঠিক আছে আর কি। ওকে, তাহলে আই গেস আমরা আজকে আর কোনো প্রশ্ন না থাকলে আজকে আমরা র্যাপ আপ করি, আর আমরা নেক্সট উইকে আই থিঙ্ক মানে শিহান তো অনেক আগেই বলেছে সে খুবই ইমপ্রেসড এই আলোচনার কোয়ালিটি নিয়ে। সো আই থিঙ্ক উই আর ডুইং এ গুড জব ইন টার্মস অফ কাভারেজ, টপিকগুলো এবং ব্রেথ এবং ডেপথ দুইটা দিয়ে। সো এবং যেটা কিনা সবাই এটা ক্রেডিট পাও না। সো কংগ্রাচুলেশনস অন দ্যাট। আমাদের নিজেদেরকে নিজেরা আমরা কংগ্রাচুলেট করি। আমার একটা কোয়েশ্চেন ছিল, একটা লজিস্টিক, সেটা হচ্ছে শিহানের। আমি ভাবছিলাম আমরা যদি শিহানকে কখনো ইনভাইট করতে পারতাম, কিন্তু শিহানের জন্য হয়তো হ্যাঁ আই নো এরকম কি কখনো করা যায় যে আমি হয়তো পারবো না, কিন্তু অন্য কেউ যদি অন্য একটা টাইমে হোস্ট করলো, রেকর্ড করার পর সেটা আমরা আমাদের ওই ইউটিউব চ্যানেলে দিয়ে দিলাম। হাউ অ্যাবাউট দ্যাট? এটা কি করা যাবে? শিয়ান ভাইকে এটা অ্যাপ্রোচ করা যায় যে ভাই একটা সেশন নিল। হ্যাঁ, তাহলে কি আমি শিয়ানকে জিজ্ঞেস করছি তোমার জন্য কোন টাইমটা সুবিধা, তারপর আমরা দেখবো আমাদের মধ্যে কে ওই সময় হোস্ট হতে পারবে। হাউ অ্যাবাউট দ্যাট? হ্যাঁ, মানে করা যায়। লেটস সে 50 মিনিটের টক, তার 10 মিনিটস কিউ&এ। হাউ অ্যাবাউট দ্যাট? হ্যাঁ, সাউন্ডস অসম ভাই। হ্যাঁ, মেইন মিডিয়াম হবে বাংলা, মানে ওকে বাংলায় লেকচার দিতে হবে না, কিন্তু কথোপকথন গুলো মেইনলি বাংলা হবে, যেহেতু আমরা বাংলা অডিয়েন্সের জন্য চিন্তা করি, বাংলা ভাষার। সো একজন বা অ্যাটলিস্ট যদি 2জন থাকে তাহলে একজন হোস্ট থাকলো আর 2জন মিলে শিয়ানকে প্রশ্নগুলো করলো। আমি যদি ওই সময় জেগে থাকি আমিও করব। ঠিক আছে, আমাকে কাউন্ট করতে পারেন ভাইকে হেল্প করার জন্য, মানে শিয়ান ভাই যদি করে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ওর সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ গুড মিটিং, বাই। গুড বাই। স্টপ করতে হয়।